আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। পরিসংখ্যান বিভাগের ৬০ বছরের পদার্পণ উপলক্ষে ধারাবাহিকভাবে যে ওয়েবিনার করছি আমরা, আজকে তার একটি বিশেষ পর্ব। কারণ আজকে বাংলাদেশের জাতীয় বীমা দিবস এবং খুবই জাঁকজমকভাবে আজকের এই দিনটি উদযাপিত হয়েছে সারা দেশব্যাপী। পরিসংখ্যান বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য একটি বিশেষ লেকচারের ব্যবস্থা করেছে, আমরা এটাকে সেমিনারও বলতে পারি। এবং আমাদের সাথে কিনোট স্পিকার হিসাবে যে ব্যক্তিটি আছেন তার পরিচয় আমি আরেকটু পরে দিব। তার আগে আমরা এই যে বীমা এবং অ্যাকচুয়ারি, আসলে এই বীমা এবং অ্যাকচুয়ারির মধ্যে পার্থক্যটা কি, বা বীমা কর্মী এবং অ্যাকচুয়ারির মধ্যে কি পার্থক্য, বা কাদেরকে অ্যাকচুয়ারি বলা হয়, কারা আসলে এই অ্যাকচুয়ারিদের এরিয়াটা কি, এবং এই যে প্রফেশন অ্যাকচুয়ারি প্রফেশনটা, এই প্রফেশনটা বাংলাদেশে কি ধরনের ডিমান্ড আছে, অ্যাব্রোডে কি ধরনের ডিমান্ড আছে, এবং এই অ্যাকচুয়ারি হতে গেলে কি ধরনের একাডেমিক কোর্স বা প্রফেশনাল কোর্সগুলি করতে হয়, সেই বিষয়গুলো আমাদের অনেকেরই অজানা। এবং সেই পরিপ্রেক্ষিতেই আমরা আজকে এই ওয়েবিনারটির আয়োজন করেছি। এবং এই প্রফেশনাল কোয়ালিফিকেশন গুলো অ্যাকচুয়ারি সায়েন্সের জন্য কিভাবে আমরা অ্যাচিভ করতে পারি, এর এডুকেশন সিস্টেমটা বা কিরকম, এবং এর ফিউচারটা কি, যে এই যে বাংলাদেশে অ্যাকচুয়ারি নিয়ে কথা হচ্ছে এখন, এবং বাংলাদেশ সরকারও এই বিষয়টি নিয়ে অনেক বেশি কনসাস যে তারা কিভাবে এই অ্যাকচুয়ারিকে সামনে নিয়ে আসতে পারে। এবং সারা পৃথিবীতে টপ মোস্ট জবের যে এরিয়া, সেখানে অ্যাকচুয়ারি আসলে নাম্বার 1 পজিশনই হোল্ড করে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ এই অ্যাকচুয়ারি তৈরি করতে বা তার পথ দেখাতে কিভাবে সাহায্য করতে পারে, সেই জিনিসটি নিয়েও আমরা আজকে আলোচনা করব। এবং আজকের যে আলোচনার বিষয়টি, সেটি হলো রোলস অফ অ্যাকচুয়ারিজ ইন দ্য ডেভেলপমেন্ট অফ ফিনান্সিয়াল সেক্টর ইন বাংলাদেশ উইথ পার্টিকুলার রেফারেন্স টু ইন্স্যুরেন্স ইন বাংলাদেশ। সম্মানিত ফেসবুক ভিউয়ার্স এবং আপনারা যারা দেশ বিদেশ থেকে এই প্রোগ্রামটির সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সাথে আমি এখন আজকের এই কিনোট স্পিকারের পরিচয় করে দিতে চাই। তিনি আসলে আমাদের কাছে অনেকের কাছে পরিচিত, আমাদের অতি শ্রদ্ধেয় ব্যক্তি ডক্টর মোহাম্মদ সোহরাবউদ্দিন। Actually, he is our keynote speaker and he obtained his MSc in statistics from University of Rajshahi. Again, his another MSc in computer science from University of London, and then he obtained MA and PhD in economics from Vanderbilt University, USA. He qualified as an associate of the Institute of Actuaries, AIA সংক্ষেপে, UK, and a fellow of the Conference of Consulting Actuaries, সংক্ষেপে যেটাকে বলা হয় FCA, USA. এই প্রফেসর ডক্টর সোহরাবউদ্দিনের বিরাট একটি এক্সপিরিয়েন্স আছে ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স সেক্টরে, বাংলাদেশে এবং অ্যাব্রোডে, এবং তিনি টিচিং করেছেন স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, ফিন্যান্স এবং অ্যাকচুয়ারিয়াল সায়েন্সে বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে। সর্বোপরি ডক্টর সোহরাবউদ্দিন পরিসংখ্যান বিভাগের একদম প্রথম দিককার একজন কৃতি ছাত্র ছিলেন, এবং উনি কৃতিত্বের সাথে পরিসংখ্যান বিভাগ থেকে পাশ করার পরে পরিসংখ্যান বিভাগেই শিক্ষক হিসাবে যোগদান করেছিলেন। উনি আমাদের সকলের শিক্ষক, এবং ওনার আরেকটি বড় পরিচয়, পরিসংখ্যান বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে, রাজশাহী ইউনিভার্সিটি স্ট্যাটিস্টিক্স অ্যালামনাই, রুসা, তার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এবং তিনি তার এই বয়সেও, 80+ বয়সেও উনি শক্তভাবে যেভাবে সংগঠনটিকে রান করাচ্ছেন, আমরা সত্যি কৃতজ্ঞ এই মহান ব্যক্তিটির কাছে। আমি আর কথা বাড়াবো না। আপনারা যারা দর্শক হিসাবে এই পর্বটি উপভোগ করছেন, আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, আপনারা আজকের এই স্যারের লেকচারটি খুব মনোযোগ সহকারে শুনবেন, এবং সামনের দিনগুলিতে পরিসংখ্যান গ্র্যাজুয়েটদের জন্য বা ফিনান্সের গ্র্যাজুয়েটদের জন্য আসলে এই অ্যাকচুয়ারি ফিল্ডটা অনেক বেশি অ্যাট্রাকটিভ একটি ফিল্ড হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বাংলাদেশে হয়তো অনেকে এই বিষয়টি সম্পর্কে ধারণা নেই, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকচুয়ারির যে ডিমান্ড, সেটি আসলে ডক্টর মোহাম্মদ সোহরাবউদ্দিন মানে খুব ভালোভাবে উপলব্ধি করেছেন, এবং উনি চাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান থেকে এই অ্যাকচুয়ারিয়াল সায়েন্সের যেন কিছু গ্র্যাজুয়েট তৈরি হয়।
তারই পরিপ্রেক্ষিতে তিনি বিভিন্ন সময় পরিসংখ্যান বিভাগে একাধিক সেমিনার করেছেন, ছাত্রদেরকে উদ্বুদ্ধ করেছেন এবং এখনো করে যাচ্ছেন। আজকের এই সেমিনারে তিনি টক দিবেন এবং আপনারা প্রশ্নের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে এই প্রোগ্রামটিতে যোগদান করতে পারবেন। আমি কিছুক্ষণের মধ্যেই লিঙ্কটি কমেন্টে দিয়ে দেব। আপনারা যারা যুক্ত হতে চান স্যারের লেকচার শেষে সেই লিঙ্কের মাধ্যমে যোগদান করবেন এবং আপনারা তার আগে প্রশ্নটি কমেন্টের মাধ্যমে করবেন। আমি এখান থেকে বাছাইকৃত কয়েকটি কোশ্চেন সিলেক্ট করব এবং তাদেরকে এই প্রোগ্রামে যোগদান করার সুযোগ করে দেব। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই সেমিনারের কিনোট স্পিকার ডক্টর এম সোহরাবউদ্দিন। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নরও বটে। তিনি যে সাধারণ বীমা কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান, উনি অগ্রণী ব্যাংকেরও সাবেক চেয়ারম্যান। তো উনার আসলে মানে কোন জায়গায় উনার পদচারণা পড়েনি সেটি আসলে খুঁজে পাওয়া যায়নি, স্পেশালি ফিনান্সিয়াল সেক্টর এবং ইকোনমিক সেক্টরে। তো আমি এখন স্যারকে অনুরোধ করছি তার লেকচারটি উপস্থাপন করার জন্য এবং আমরা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। স্যার, আপনি আপনার লেকচারটি শুরু করতে পারেন। ধন্যবাদ প্রফেসর মমিনুল হক। আমি সবাইকে সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা জানিয়ে সংক্ষেপে আমার বক্তব্য উপস্থাপন করছি। তবে মেন প্রতিপাদ্য বিষয়টা হবে এই, আমার বক্তব্যের পরিপ্রেক্ষিতে হয়তো অনেক প্রশ্ন আসবে, সেই সব প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের যদি কোনো রকম কোনো ইন্টারেস্ট থাকে বা আপনারা যদি কোনো কিছু বিষয়ে জানতে চান, উইদাউট এনি হেজিটেশন আপনারা প্রশ্ন পরবর্তীকালে বা যে কোনো সময় সেশন চলাকালীন সময় আপনারা উপস্থাপন করতে পারেন। তো আমি আসলে যদিও পরিসংখ্যানের ছাত্র, কিন্তু দীর্ঘদিন আমার সময় কেটেছে ওই অ্যাকচুয়াল সায়েন্সের বা অ্যাকচুয়াল প্রফেশনের সাথে। তো সেই ব্যাকগ্রাউন্ড আছে বলেই আর অ্যাকচুয়াল সায়েন্সের যে উপকারিতা আছে, অ্যাকচুয়াল সায়েন্সের যে অ্যাপ্লিকেশন আছে বিভিন্ন সেক্টরে, সে বিষয়ে মোটামুটিভাবে আমার একটা ধারণা আছে। আর সেই সব ধারণা থেকেই আপনাদের কাছে আমি এই আজকের বক্তব্যটা উপস্থাপন করি। যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব এটা অনেকেই জানেন, কিন্তু বাংলাদেশের কনটেক্সটে এটা অনেকেই জানেন না। তো সেই কারণে আমি এখানে এজেন্ডা দিয়েছি, এটা দেখা যাচ্ছে না, এটা ফন্টটাও ঠিক না। এটা কি বড় করা যাবে স্ক্রিনটা? স্যার, আমি একটু বড় করে দিচ্ছি। যাক, আমি উনি এটাকে একটু স্ক্রিনটা একটু বড় যদি করতে পারেন সেটা ভালো। তবে আমি এটা শুরু করেছি, আমি এখন দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি কিছুটা। যে এজেন্ডা গুলো আমার এখানে নিয়ে আসছি, 8টা ছোট ছোট এজেন্ডা আছে। সেই এজেন্ডা হলো হোয়াট ইজ অ্যান অ্যাকচুয়ারি। অ্যাকচুয়ারিটা কি এটা কিন্তু অনেকেই জানে না। আমরা যখন লেখাপড়া করছি পরিসংখ্যান বিভাগে তখন আমরা কিন্তু জানতাম না। তো অ্যাকচুয়ারির কথাটা বা অ্যাকচুয়ারি যে এই শব্দটা আমার যে প্রফেসর ছিলেন, প্রফেসর মুনাসার কাছ থেকে প্রথমে শুনি। উনি যখন বার্মিংহাম ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর বা ফেলো ছিলেন, তখনই তার কাছ থেকে অ্যাকচুয়াল প্রফেশনটাকে আমি জানতে পারি 1968-এর বা 69-এর প্রথম দিকে। তখন থেকে আমার একটা মানে ওইটার উপরে আমার একটা ইন্টারেস্ট হয় এবং তারপরে পরবর্তীকালে এর উপরে পড়াশোনা করি এবং অ্যাকচুয়াল প্রফেশনের সাথেও আমি পরবর্তীকালে যুক্ত হই এবং এখানে কিছুটা হলেও দেশে এবং বিদেশে ওই অ্যাকচুয়াল হিসাবে কিছু প্র্যাকটিস করেছে কনসালট্যান্ট হিসাবে। আমি অন্য কোনো লাইনে যাই নাই। তো যেহেতু স্ট্যাটিস্টিক্স একটা ব্রাঞ্চ বলা যায় অ্যাকচুয়াল সায়েন্স, সেই অ্যাকচুয়াল সায়েন্সের ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি অ্যাকচুয়াল যে প্রফেশন, সেই প্রফেশনের সাথে যুক্ত হই এবং অ্যাকচুয়াল প্র্যাকটিসটা করি। তো এখানে হু ইজ অ্যান অ্যাকচুয়ালি, তো এখানে এটা তো নেক্সট স্লাইডে দেখা যাবে কিনা, নেক্সট স্লাইডকে দেওয়া যাবে এখানে? যাক, আমি আমার কাছে এখানে যে বলা আছে সেটা হলো যে an actuary is regarded as a professional who applies sophisticated mathematical statistical models to specify institutional and financial problems based upon a sound knowledge of business context
and behavioral relation implications. Actuaries are trained in the theory and application of mathematics, statistics, economics, quality, and finance, and apply their unique combination of analytical skills in the management of financial and other risks associated with life and general insurance, employee retirement and benefit plans, and a diverse range of business disciplines such as investment, finance, regulation, and development of management information system. তো এখানে যদি আপনি এই ডেফিনিশনটা দেখেন, সেখানে আপনি দেখবেন যে যারা অ্যাকচুয়ারি থাকেন বা অ্যাকচুয়ারি তাদের অ্যাকচুয়ারি প্রফেশনাল পজিশন যাদের আছে, তারা কিন্তু ইউনিকলি ইকুইপড টু ডিল উইথ দি ফিনান্সিয়াল সেক্টর প্রবলেমস। সেটা ইন্স্যুরেন্স হোক, ব্যাংকিং হোক, ফাইন্যান্স হোক বা আদার বিজনেস হোক, এই সব জায়গায় অ্যাকচুয়াল স্কিলস এটা প্রয়োজন লাগে। এবং সেই জন্য ওয়ার্ল্ড ওয়াইড তার একটা ডিমান্ড আছে, কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশে সেই ডিমান্ডটা এখনো ক্রিয়েট হয়নি। আশা করছি ভবিষ্যতে ক্রিয়েট হবে, তো বিষয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব। সেকেন্ড এজেন্ডা যেটা, সেটা হলো এরিয়াজ অফ ওয়ার্ক অফ অ্যাকচুয়ারিজ, কোন কোন এরিয়ায় অ্যাকচুয়ারিরা কাজ করে। সেখানে আমরা দেখবেন, এখানে আমরা লিখেওছি, the traditional areas in which actuaries operate are life, non-life, insurance, investment, and superannuation. However, their services are increasingly being used worldwide in other areas of financial sector, where their analytical skills can be employed. In view of the ongoing globalization of the world economy, various organizations need to use modern tools and techniques, including actual tools and techniques, to improve their business operation in order to face the challenges of the process of globalization, as well as to comply with the statutory requirements. While the traditional and main duties of actuaries involve pricing and reserving, the extensive training in theory and application of mathematics, statistics, economics, and finance, and practical experience provides the actuaries with unique position to solve various risk management problems. In addition to those that are directly related to actual issues, the areas in which the actuaries work are, এখানে কয়েকটা এরিয়ার কথা আমরা বলেছি যেখানে অ্যাকচুয়ালিরা ডাইরেক্টলি ইনভলভ। সেই এরিয়াগুলো হলো এই লাইফ ইন্স্যুরেন্স, পেনশন, গ্র্যাচুইটি অ্যান্ড প্রভিডেন্ট ফান্ড স্কিমস, হেলথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিটস, নন লাইফ ইন্স্যুরেন্স, ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস, এডুকেশন অ্যান্ড ট্রেনিং, information technology, government departments, office of the regulatory authority. এই যে 7-8টা আমরা এরিয়ার কথা বললাম, প্রত্যেকটা এরিয়া কিন্তু অ্যাকচুয়ালি ডাইরেক্টলি ইনভলভ, এবং ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটা তারা ডিপলি ইনভলভ থাকেন এবং তাদের সার্ভিসটা ইউটিলাইজ করা হয়। প্রচুর অ্যাকচুয়ারি আছে বিদেশে কাজ করছে, সেই কোথায় কতজন অ্যাকচুয়ারি কাজ করছেন সেগুলোর একটা স্ট্যাটিস্টিক্স আমার কাছে আছে, এটা পরবর্তীকালে আমরা এখানে দেখাবো। এখন আরেকটা স্লাইডে আমরা যাব, সেখানে হলো যে আমি মৌখিক বলি, স্লাইডটা যখন আসবে তখন যদি দেখাবেন অ্যাকচুয়াল প্রফেশন ইন বাংলাদেশ অ্যান্ড অ্যাব্রড, সেখানে আছে যে আপনি দেখবেন যে এখানে আপনার এটাও দিয়েছি, আমাদের ছোট রাইট আপে দিয়েছি যে অ্যাকচুয়াল প্রফেশন ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু হাইলি, নট অনলি হাইলি ডিমান্ডেড বাট হাইলি প্রেস্টিজিয়াস। অনেক সময় ছোট ছোট চাকরির ডিমান্ড অনেক থাকে, কিন্তু অত প্রেস্টিজিয়াস না, কিন্তু অ্যাকচুয়াল প্রফেশন ডিমান্ড ইজ ভেরি হাই and at the same time is a prestigious profession. এই সমাজের চোখে এটা খুবই হাইলি viewed as one of the most prestigious professions in the developed countries. এবং আমরা যদি আমরা ওয়েবসাইটে যদি যাই, বিভিন্ন দেশের ওয়েবসাইটে তাদের জব মার্কেট বা অন্যান্য বিষয় যদি জানতে চাই, তাহলে সেখানে দেখবে যে অ্যাকচুয়াল যে জব বা অ্যাকচুয়াল সার্ভিস করার জন্য যে কোয়ালিফিকেশন, সেগুলো হাইলি ডিমান্ডেড এবং তাদের বেতনও অনেক বেশি, এবং তাদের কি বলে বেতন তো বেশ বটেই, আবার তারা প্রেস্টিজিয়াস হিসেবে মনে করে। এবং কিছুদিন আগে আমরা ওয়েবসাইটে দেখেছি যে ইউএসএতে 1 থেকে প্রথম 3-4টা হাইয়েস্ট র্যাঙ্কড জব হিসাবে গণ্য হয়ে আসছে ইউএসএতে, কোনো সময় ফার্স্ট অথবা সেকেন্ড অথবা থার্ড এরকম, কিন্তু তার নিচে খুব কমই গেছে। এবং সিমিলার কিন্তু
র্যাঙ্কিং আছে কানাডা বা ইউএস। তো কাজে অ্যাকচুয়াল যে জব যেটা বা অ্যাকচুয়াল প্রফেশন যেটা যে হাইলি রিগার্ডেড ইন দি হোল ওয়ার্ল্ড, তো আমাদের বাংলাদেশের কনটেক্সটে অ্যাকচুয়াল যে জব যেটা বা অ্যাকচুয়াল সার্ভিসেসের ডিমান্ড সেটা এখনো গ্রো হয় নাই নানাবিধ কারণে। সে বিষয়ে আমি তেমন কিছু বলতে চাই না এই সময়টা। তার কারণ হলো যে অ্যাকচুয়াল যে সার্ভিসটা বা অ্যাকচুয়ালটা কি করে, তাই প্রফেশনটা কি, এ বিষয়ে লোকের ধারণাটা খুব কম। ধারণা কম থাকার কারণে তাদের ডিমান্ড ফর অ্যাকচুয়াল সার্ভিসের এটা খুব লিমিটেড হয়ে গেছে। কিন্তু যেটা সুখের কথা হলো এই যে আমাদের দেশের ফিনান্সিয়াল সেক্টর আছে, ব্যাংকিং বা ইন্স্যুরেন্স, সেখানে গ্রাজুয়ালি তারা অনুভব করছে যে অ্যাকচুয়াল প্রফেশনটা আমাদের বাংলাদেশে ডেভেলপ করা দরকার। এবং এটা ডেভেলপ যদি না করা হয় ভবিষ্যতে, পার্টিকুলারলি ইন্স্যুরেন্স সেক্টর, হেলথ ইন্স্যুরেন্স বা প্রাইভেট পেনশন স্কিমগুলো এখানে গ্রো করবে না। এবং যদি গ্রো না করে তাহলে বাংলাদেশ অদূর ভবিষ্যতে একটা বিপর্যয়ের সম্মুখীন হবে। কাজেই এই প্রফেশনটা বাংলাদেশে এই মুহূর্তে অতটা বেশি প্রেস্টিজিয়াস না হলো বা তার সার্ভিসটার ততটা বেশি ডিমান্ড না হলো, আমরা আশা করছি যে উইদিন 2 to 3 ইয়ার্স এটা গ্রো করবে আরো, এবং ইট উইল কন্টিনিউ টু গ্রো ওভার দি ইয়ার্স। তো এমন একটা সময় আসবে যে অ্যাকচুয়াল প্রফেশন উইল বি রিগার্ডেড ভেরি হাইলি ইন দি সোসাইটি, ইন দি কান্ট্রি। এরপরে আমি একটা দেখাবো, টেবিল দেখাবো ওয়ার্ল্ড ওয়াইড এর, যে কোথায় কতজন অ্যাকচুয়ালি কাজ করছেন। এটা আপনারা দেখেন, এটা বড় করা যাবে কিনা আমি জানি না। সেখানে আছে, দেখবেন আপনারা যে নাম্বার অফ অ্যাকচুয়ারিজ অ্যাসোসিয়েশন ফেলোস ইন এশিয়া প্যাসিফিক রিজিয়ন। এখানে আপনারা দেখবেন যে চায়নাতে 3500 মতো অ্যাকচুয়ারি কাজ করছে, জাপানে 3000-এর উপরে অ্যাকচুয়ারি কাজ করছে, অস্ট্রেলিয়ায় প্রায় 3000, কোরিয়াতে 2000। কোরিয়ার মতো একটা ছোট কান্ট্রি, সেখানে 2000-এর মতো অ্যাকচুয়ারি সেখানে কাজ করছে। সেখানে ফিনান্সিয়াল সেক্টরটা যে খুব বড় তাও না, কিন্তু সেখানে অ্যাকচুয়াল সার্ভিসেস their services are being utilized in the country to make the insurance and financial sector vibrant and healthy. হংকং দেখেন কত ছোট কান্ট্রি, সেখানে প্রায় 1500-এর মতো অ্যাকচুয়ারি আছে। এগুলো সবই হলো কোয়ালিফাইড অ্যাকচুয়ারি। আর তাইওয়ানে আছে 1000-এর উপরে, মালয়েশিয়া প্রায় 1000, ভারতে 600-এর উপরে অ্যাকচুয়ারি, ইন্দোনেশিয়া 400-এর উপরে অ্যাকচুয়ারি, সিঙ্গাপুর প্রায় 250-এর উপরে, থাইল্যান্ডে 154, ফিলিপিনে 78, পাকিস্তানে 69, আর বাংলাদেশে আছে 6 জন। এই যে অ্যাকচুয়ারি সংখ্যা বললাম, এই বাংলাদেশের 6 জনের ভিতরে 3 জনই মেটলাইফ আমেরিকাতে কাজ করছে, আর বাকি 3 জন কেউ করছে পার্ট টাইম, কেউ করছে না, ইত্যাদি। তো কাজে অ্যাকচুয়াল যে আপনি সংখ্যা আমাদের অনেক কম, আমাদের ডিমান্ড কিন্তু অনেক বেশি, কিন্তু সেই ডিমান্ডটা এখন আমরা ক্রিয়েট করতে পারছি না নানাবিধ কারণে। সেই ইতিহাসের দিকে আমরা যেতে চাই না। তবে আমরা একটা জিনিস আমরা খেয়াল করেছি যে পাকিস্তান এবং ভারতে যে ইন্স্যুরেন্স কোম্পানির যে যত সংখ্যা, আমাদের বাংলাদেশে এই দুই দেশের ইন্স্যুরেন্স কোম্পানির সংখ্যা যদি আমরা যোগ করি, তাহলে বাংলাদেশের ইন্স্যুরেন্স কোম্পানির সংখ্যা প্রায় সমান। অথচ আমাদের বাংলাদেশে শুধু যদি আমরা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সার্ভিস দিতে চাই, তাহলে 6 জন অ্যাকচুয়ারি দিয়ে সম্ভব না। আমার ধারণা এখানে সবকিছু মিলায় 100 জন কোয়ালিফাইড অ্যাকচুয়ারি আমার মনে হয় লাগা উচিত ঠিক এই মুহূর্তে, টু বি সাপোর্টেড বাই এ নাম্বার অফ অ্যাকচুয়াল অ্যানালিস্ট। সেগুলো হলো যে দে আর নট কোয়ালিফাইড অ্যাকচুয়ারিজ, কিন্তু দে হ্যাভ সার্টেন লেভেলস অফ অ্যাকচুয়াল কোয়ালিফিকেশন, এবং সেই অ্যাকচুয়াল কোয়ালিফিকেশন থাকার পরেও তারা কিন্তু অ্যাকচুয়ালিদের সাপোর্ট দিয়ে যাচ্ছে। তো বাংলাদেশে দেখবেন যে আমরা যদি এখানে ডিমান্ডের সাথে যদি আমরা সাপ্লাইটা তুলনা করি, আপনি দেখবেন যে দেয়ার ইজ অ্যান এক্সেস ডিমান্ড ইন বাংলাদেশ, কিন্তু আমরা এটাকে সাপ্লাইটা যত থাকা উচিত সেই সাপ্লাইটা আমরা এখানে নিয়ে আসতে পারছি না নানাবিধ কারণে। তবে ইদানিং কালে গত 1-2 বছরে সরকার এটা উপলব্ধি করছেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি নিজে বিশেষ করে এটা উদ্যোগ নিয়েছেন, এবং বিভিন্ন সেমিনার বা ওয়ার্কশপ বা ইন্টার কনফারেন্স যখন হয় তখন কিন্তু তিনি বারবার বলেছেন যে আমাদের দেশে অ্যাকচুয়ারির সংখ্যা বৃদ্ধি করা দরকার। আমি এই বিষয়ে পরে আলাপ করবো। আজকে একটা ডেভেলপমেন্ট আছে, আমাদের বিমা দিবসে সরকারের
কিছু বক্তব্য সেখানে তারা দিয়েছেন, সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব। পরের এজেন্ডা যেটা আমরা যেতে চাই, একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোর্সেস ইন অ্যাকচুয়াল সায়েন্স। অ্যাকচুয়াল সায়েন্সটা কি এবং তার একাডেমিক কোর্সটা কি এবং প্রফেশনাল কোর্সটা। এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হলো যে আপনারা অনেকেই জানেন যে যে অ্যাকাউন্টেন্ট, যে সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট, ইউএসএ তে বলে সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট, ইংল্যান্ডে বলে যে কি বলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তো কাজে অ্যাকাউন্টিং প্রফেশনাল ওয়ার্ক করতে হলে যে এই ধরনের প্রফেশনাল কোয়ালিফিকেশন লাগে। অ্যাকচুয়ারিতেও যদি এরকম প্রফেশনাল কাজ করতে হয়, অ্যাকচুয়ারির কনসালট্যান্ট হিসাবে অ্যাকচুয়ারির ফার্মে, তাহলে এই ধরনের প্রফেশনাল কোয়ালিফিকেশন, সেই প্রফেশনাল কোয়ালিফিকেশন যদি পেতে হয় তাহলে অনেক খাটাখাটি করতে হয় এবং অনেক সময়ও লাগে। এবং বেশ কয়েক বছর 60 এবং 70-তে আমরা দেখেছি যে 10 থেকে 12, 13, 14, 15 বছর পাস করার পরে তারা ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করতেন এবং সেই ইন্স্যুরেন্স সেক্টর কাজ করার সুবাদে তাদের কিছু অভিজ্ঞতাও হতো এবং সেই সাথে সাথে তারা পরীক্ষা দিতেন, করসপন্ডেন্ট কোর্সের মাধ্যমে তারা কিছু পরীক্ষা দিতেন এবং সেখানে 10 থেকে 15 বছর পর্যন্ত লেগে যেত কোয়ালিফাই করার জন্য। কোনো কোনো ক্ষেত্রে যারা খুবই ব্রিলিয়ান্ট ছিল তাদের একটু কম সময় লাগতো, কিন্তু অনেক সময়। পরবর্তীকালে যেটা ডেভেলপমেন্ট হলো ইউনাইটেড স্টেটস এবং ইউকে, তারা দেখলো যে এটা তো অনেক সময় লাগে এবং ড্রপ আউট রেট ইজ ভেরি হাই। এখানে দুইটা সমস্যা হলো, যেহেতু ড্রপ আউট রেট ইজ ভেরি হাই, অনেকেই আশান্বিত হয়ে অ্যাকচুয়াল প্রফেশনে তারা থাকবে বলে তারা ইন্স্যুরেন্স কোম্পানি বা অন্যান্য ফিনান্সিয়াল সার্ভিসেস কোম্পানিতে তারা এন্ট্রি হলো, কিন্তু পরবর্তীকালে তারা কোয়ালিফাই করতে পারলো না বলে তারা ড্রপ আউট হয়ে গেল। তখন তাদের ভবিষ্যৎ নিয়ে একটা চিন্তার মধ্যে পড়ে গেল। তখন তারা করলেন কি, যে একাডেমিক কোর্স বিভিন্ন ইউনিভার্সিটি ইন্ট্রোডিউস করলেন এবং সেই একাডেমিক কোর্সের দেখা গেল যে বিএসসি বা এমএসসি যারা পাস করে গুড গ্রেড, ভালো করতে হবে, ভালো মার্ক পেতে হবে, ফার্স্ট ক্লাস উইথ অনার্স, এই ধরনের কোয়ালিফিকেশন অ্যাকোয়ার করতে হবে। যদি পায় তাহলে যে হয়তো 10টা বা 12টা সাবজেক্ট পাস করার পরে তারা কোয়ালিফাই অ্যাজ অ্যান অ্যাকচুয়ারি, সেখানে তারা বোধহয় 80-90% সাবজেক্টস তারা এক্সামশন দিয়ে দেয় এবং বাকি 2-1টা সাবজেক্ট পাস করার পরে তারা কোয়ালিফাই করে প্রফেশনাল কোয়ালিফিকেশন। এইটার কারণে অনেক সময় দেখা যায় যে আগে যতটা সময় লাগতো 10 থেকে 10 বছর তার বেশি, সেই অ্যাভারেজ টাইমটা অনেক কমে গেছে। এখানে ধরো এইচএসসি পাস করা করে অথবা এ লেভেল পাস করে যদি ইংল্যান্ডে আন্ডার গ্রাজুয়েট লেভেলে কেউ অ্যাকচুয়াল সায়েন্সে ভর্তি হয়, তাহলে 3 ইয়ার্স অনার্স এবং 1 ইয়ার্স মাস্টার্স করার পরে প্রায় 8-10টা বা 10-11টা সাবজেক্ট এডুকেশন পেয়ে যায়। তখন 1-2 বা 2-3 বছর পড়াশোনা করার পরে বাকি 2-3টা সাবজেক্ট পাস করার পরে দে কোয়ালিফাই অ্যাজ অ্যাকচুয়াল। তো এই রিসেন্ট ডেভেলপমেন্ট হয়েছে গত কয়েক বছরে, যেটা ইউএসএ এবং ইউকে তে, বিশেষ করে ইউকে তে এই ধরনের কোর্স ইউনিভার্সিটিগুলো চালু করেছে এবং সেখানে পাস করার পরে আন্ডার গ্রাজুয়েশন, গ্রাজুয়েট লেভেলে ওই অ্যাকচুয়াল সায়েন্সে ডিগ্রি নেওয়ার পরে তারা যদি অ্যাপ্লাই করে প্রফেশনাল যে সমস্ত বডি আছে সেখান থেকে তারা অনেকগুলো সাবজেক্টে তারা এক্সামিনেশন নেয় এবং পরবর্তীকালে 1-2 সাবজেক্টে পরীক্ষা দিয়ে পাস করার পরে দে কোয়ালিফাই হচ্ছে। এই সুযোগ মালয়েশিয়াও তো হয়েছে। মালয়েশিয়ার কতগুলো ইউনিভার্সিটি আছে, কয়েকটা ইউনিভার্সিটি আছে, সেখানে তারা আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট লেভেলে অ্যাকচুয়াল সায়েন্স তারা করছে। অনেক ইউনিভার্সিটি আছে বিদেশে, সেখানে যেটা করে, সেখানে ওই ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্স এইসব যে ডিসিপ্লিন আছে তার সেইগুলোর ভিতরে অ্যাকচুয়াল সায়েন্স কয়েকটা কোর্স, অ্যাকচুয়াল সায়েন্সের কয়েকটা কোর্স সেখানে ইনক্লুড করে। কারণ স্ট্যাটিস্টিক্স আমরা দেখবেন পরবর্তীকালে আমরা আলোচনা করবো, স্ট্যাটিস্টিক্স এমন একটা সাবজেক্ট যেখানে একটু চেঞ্জ করে একটু মডেলিং বা ইত্যাদি কতগুলো বিষয়টা যদি অন্তর্ভুক্ত করা যায় তাহলে সেইগুলো তো অ্যাকচুয়াল সায়েন্সের গিয়ার করা যায়। তো সেই কারণে অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেখানে ওই ম্যাথমেটিক্যাল সায়েন্সের যেগুলো সাবজেক্টগুলো আছে সেখানে অ্যাকচুয়াল সায়েন্সের কিছু সাবজেক্ট ইন্ট্রোডিউস তারা করে এবং সেখানে ওইগুলো আন্ডার গ্রাজুয়েট লেভেলে ওই মেজরে পাস করার পরে ওই অ্যাকচুয়াল সায়েন্সের ওই সাবজেক্ট 4টা অথবা 5টা বা 6টাতে এক্সামিনেশন পেয়ে যায়। ইউকেতে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, যে সমস্ত ইউনিভার্সিটিতে আন্ডার গ্রাজুয়েট এ লেভেল পাস করলে সেখানে অ্যাকচুয়াল সায়েন্সে ভর্তি হওয়া যায় এবং সেখানে গ্রাজুয়েশন করার পরে অনেকগুলো সাবজেক্টে এক্সামিনেশন পেয়ে যায়। এবং কতগুলো ইউনিভার্সিটি আছে যেখানে আন্ডার গ্রাজুয়েশনে অত অ্যাকচুয়াল সায়েন্স তাদের থাকে না, কিন্তু মাস্টার্স পাস করে যদি যায় বাংলাদেশ বা ওখান থেকে কোনো মাস্টার সাবজেক্ট অন্য সাবজেক্টে,
তাহলে সেখানে বা গ্রাজুয়েশনও যদি করে দেয় তাহলে সেখানে সেই সব ইউনিভার্সিটিতে তারা 2 ইয়ার্স মাস্টার যদি করে অ্যাকচুয়াল সায়েন্সে, সেখানেও কিন্তু আপনার অনেকগুলো সাবজেক্ট এক্সেমশন পায়। তো তারপরে সেলফ স্টাডি ইন্স্যুরেন্স কোম্পানি বা ফিনান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিয়ে সেখানে কাজ করার ফাঁকে ফাঁকে পরীক্ষা দিয়ে তারা দেখেন কোয়ালিফাই অ্যাকচুয়ালি। তো কাজেই আমাদের প্রসেসটা যেটা আমরা করছি সেটা হলো ইউনিভার্সিটিতে যদি স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে যে স্ট্যাটিস্টিক্স যে কোর্সগুলো আছে সেখানে যদি অ্যাকচুয়াল সায়েন্সের কিছু কোর্সটা আমরা ইন্ট্রোডিউস করতে পারি 5-6টা বা 6-7টা সাবজেক্ট, তাহলে বাই দি টাইম দে উইল গ্রাজুয়েট তারা অনেকগুলো সাবজেক্টে তারা পরীক্ষা দিয়ে পাস করতে পারবে এবং 1-2 বছর ভিতরে দেখেন কোয়ালিফাই। এখন আমাদের একটা করে নিয়ে যে আসলে তো প্রফেশনাল কোয়ালিফিকেশনটা কি। প্রফেশনাল কোয়ালিফিকেশনটা হলো এই যে এখানে 3 লেভেলের কোয়ালিফিকেশন আছে। একটা হলো যে অ্যাসোসিয়েট ফেলো, আর একটা হলো সার্টিফাইড অ্যাকচুয়াল অ্যানালিস্ট। তো মিনিমাম কোয়ালিফিকেশন ইজ অ্যান অ্যাসোসিয়েট। ফেলো ইজ লিটল বিট হায়ার, অতিরিক্ত একটা রিকোয়ারমেন্ট আছে, সেগুলো ফুলফিল করলে এটা ফেলোশিপ দিয়ে দেয়। তো ওই ফেলোশিপ হলো ইন্টারনাল অ্যাকচুয়াল অ্যাসোসিয়েশন যেটা আছে, সেই অ্যাকচুয়াল অ্যাসোসিয়েশনের যারা ফুল মেম্বার সেখান থেকে যদি অ্যাসোসিয়েট এবং ফেলো কেউ হয়, যে তারা যদি রিকগনাইজ করে তাহলে দে ক্যান প্র্যাকটিস অ্যাজ অ্যান অ্যাকচুয়াল। ইন অ্যাডিশন টু দ্যাট একটা লোয়ার লেভেলের কোয়ালিফিকেশন আছে সার্টিফাইড অ্যাকচুয়াল অ্যানালিস্ট। সার্টিফাইড অ্যাকচুয়াল অ্যানালিস্ট সিএ কোয়ালিফিকেশন পাস করার পরে তারা ওই সিএটা লিখতে পারে নামের শেষে, কিন্তু তারা অ্যাকচুয়াল হিসাবে প্র্যাকটিস করতে পারে না, কিন্তু তারা অ্যাকচুয়ালি তাদেরকে সাপোর্ট সার্ভিস দিতে পারে। এবং একই সাথে তারা ডেটা অ্যানালিস্ট, তারপরে ডেটা সায়েন্স এবং ডেটা স্ট্রাকচার, এইগুলো কাজ তারা করতে পারে এবং তারা সেখানে কিন্তু একটা স্পেশালাইজেশন তাদের থাকে এবং ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ দিস পার্টিকুলার কোয়ালিফিকেশন ইজ ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ। এবং যদি কোনো ইন্স্যুরেন্স কোম্পানি বা ফিনান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার যদি তারা কাজ করতে চায়, ওয়ার্ল্ড ওয়াইড তার হাইলি ডিমান্ড আছে সেই সমস্ত জায়গায়, এবং সেখানে যারা সিএ আছে তারা খুব অনেক বেশি কন্ট্রিবিউট করছে এই সমস্ত জায়গায়। এবং ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ, ইট ইজ হাইলি রিকগনাইজ প্রফেশন হলো চার্টার্ড অ্যাকচুয়াল অ্যানালিস্ট। কিন্তু তাদের লেভেলটা কোয়ালিফাইড অ্যাকচুয়াল লেভেলের সমান না, তাদের আরো হয়তো কিছু পড়াশোনা করা লাগে, তো তারপরে তাদেরকে প্রফেশন হিসাবে অ্যাকচুয়াল প্রফেশন হিসাবে তারা কোয়ালিফাই করতে পারে। এখন এডুকেশন, অ্যাকচুয়াল এডুকেশন বাংলাদেশ সেটা কি, সেটা আমি একটা ছোটখাটো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। আমরা চেষ্টা করেছিলাম অনেকদিন ধরে যে অ্যাকচুয়াল বাংলাদেশে যদি অ্যাকচুয়াল এডুকেশন ইউনিভার্সিটি যদি ইন্ট্রোডিউস করা যায়, তাহলে সেখান থেকে কিছু কিছু পড়াশোনা করে তারা অ্যাকচুয়াল সায়েন্স সম্বন্ধে একটা তাদের এক ভালো ধারণা হবে, এবং ভালো ধারণা হয়ে গেলে তখন পরবর্তীকালে তারা ইন্স্যুরেন্স কোম্পানি অত ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানি, ব্যাংক হোক বা অন্য কোনো ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার হোক, সেখানে যোগদান করার পরে তাদের নিজস্ব প্রসেসটা তারা পরীক্ষা দিয়ে, যেহেতু কিছুটা ব্যাকগ্রাউন্ড তাদের আছে অ্যাকচুয়াল সায়েন্সে, তারা পরীক্ষা দিয়ে সহজে পাস করতে পারে। এই উদ্দেশ্য নিয়ে কয়েকটা ইউনিভার্সিটিতে আমরা চেষ্টা করেছিলাম ইতিপূর্বে, যেমন আইএসআরটি যেটা বলি, ইনস্টিটিউট রিসার্চ অ্যান্ড ট্রেনিং, কিন্তু সেখানে ওই একই সমস্যা, এই অ্যাকচুয়াল প্রফেশন সম্বন্ধে তাদের ধারণা খুব বেশি ছিল না। কিন্তু তারপরও সেখানে ছোট ছোট 2টা ইউনিট কোর্স তারা ইন্ট্রোডিউস করেছিল 1999 বা 2000 সালে। আমি ইনিশিয়ালি যুক্ত ছিলাম ওই কোর্সটা যখন ইন্ট্রোডিউস করা হয়। পরবর্তীকালে এটা কন্টিনিউ করছে, কিন্তু ইজ নট অ্যাজ রিগোরাস অ্যাজ দি কোর্সেস ইন্ট্রোডিউসড বাই দি প্রফেশনাল অ্যাকচুয়াল। তো ওটা ওই অবস্থায় রয়ে গেছে, কিন্তু ওটা খুব বেশি দূরে এগোতে পারে না। দ্বিতীয় প্রসেসটা আমরা গ্রহণ করেছিলাম সেটা হলো যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটিতে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স। তো ওটা 2-4 বছর চলেছে এখানে, কিন্তু খুব বেশি দূর এগোতে পারে না, এই কারণে যে অ্যাকচুয়াল সায়েন্স পড়ানোর মতো শিক্ষক সেখানে ছিল না, যার ফলে ওনারা নিজেরাই উপলব্ধি করছেন যে অ্যাকচুয়াল পড়াতে হলে যে ধরনের শিক্ষকের দরকার সেই ধরনের শিক্ষকের ব্যাকগ্রাউন্ড না থাকার কারণে এটা কন্টিনিউ করা সম্ভব হয় না। কাজেই 1-2 বছর পরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ওটা ডিসকন্টিনিউ করছে। একই সাথে ঢাকা ইউনিভার্সিটি ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিভিশন তারা 4-5 বছর পরে ওটা ডিসকন্টিনিউ করছে। এখন একটা জিনিস আমরা করার চেষ্টা করছি, এখানে একটা একাডেমি আছে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি,
সেই ইন্স্যুরেন্স একাডেমিতে ডিপ্লোমা সার্টিফিকেট ইন অ্যাকচুয়াল সায়েন্স কোর্সের একটা প্রোগ্রাম তারা হাতে নিয়েছে। এটা সরকারের অনুমোদন রয়েছে এখানে, এবং ইন্স্যুরেন্স কোম্পানি এখানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কিছুটা ইনভলভ, রেগুলেটরি অথরিটিও কিছুটা ইনভলভ। সেখানে যেটা হচ্ছে সেখানে হলো উইকেন্ডে কোর্সগুলো করা হবে এবং উইকডেজে ইভিনিং এ 2-1টা ইভিনিং বা আফটারনুন ক্লাসে সেখানে করা হবে। এই কোর্সটা ডিজাইন করা হয়েছে এমন ভাবে যে এই কোর্সটা কমপ্লিট করার পরে তারা সিএ রিকোয়ারমেন্ট তারা ফুলফিল করতে পারবে, এবং একই সাথে ফার্দার স্টাডিজ তারা যদি করতে চায় সেই স্টাডিজ গুলো করে দে ক্যান ইভেন্চুয়ালি কোয়ালিফাই অ্যাকশন। এই বাংলাদেশের এই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, মানে এডুকেশন যে অ্যাকচুয়াল সায়েন্সের যে এডুকেশন, সেটা মোটামুটি ভাবে আমরা তুলে ধরলাম, কিন্তু ইজ নট স্যাটিসফ্যাক্টরি। সত্যি কথা বলতে গেলে যে 79 ইন্স্যুরেন্স কোম্পানি আছে, মোর দ্যান 300 and 400 আমাদের ইয়ে আছে, লিস্টেড কোম্পানি আছে। ওই লিস্টেড কোম্পানিগুলো কিন্তু লাগে এখানে আপনার লিস্টেড কোম্পানির যে পেনশন স্কিম, সুপারঅ্যানুয়েশন বেনিফিট, এইগুলোর ভ্যালুয়েশন করা, এইগুলোর রেট অফ কন্ট্রিবিউশন ডিটারমিন করা, এইগুলো ফ্রম টাইম টু টাইম তাদেরকে অ্যাডভাইস করা, এইগুলো কিন্তু অ্যাকচুয়ারিদের কাজ। এটা স্ট্যাচুটারি রিকোয়ারমেন্ট, সংবিধিবদ্ধ রিকোয়ারমেন্ট যে ওই এই ধরনের স্কিম যদি কোনো কোম্পানি করতে চায় বা কোনো প্রতিষ্ঠান যদি করতে চায়, সেখানে অ্যাকচুয়াল সার্ভিসের এটা প্রয়োজন আছে। একই সাথে এটাও প্রয়োজনীয়তা আছে কোনো চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্ম তাদের যদি ব্যালেন্স শিট বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট যদি সই করতে হয়, তাহলে সেখানে কিন্তু অ্যাকচুয়ালি সার্টিফিকেশন লাগবে, যেখানে যে ধরনের আপনার রিজার্ভ থাকা দরকার, এগেইনস্ট দি ফিউচার লায়াবিলিটিস, সেই রিজার্ভ এখানে আছে কিনা সেই সার্টিফিকেশনটা কিন্তু অ্যাকচুয়ালি। একই সাথে আপনার যদি হেলথ ইন্স্যুরেন্স যদি চালু করতে হয় দেশে, যেটা ইদানিংকালে মোটামুটি ভাবে আমরা জানি সদাশয় সরকার চেষ্টা করছে একটা প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স চালু করার জন্য। সেই হেলথ ইন্স্যুরেন্স যদি আমাদেরকে চালু করতে হয়, তাহলে কিন্তু অ্যাকচুয়াল সার্ভিসের এখানে দরকার আছে। একইভাবে দরকার আছে যদি আপনাদের প্রাইভেট পেনশন স্কিম, যেটা চিন্তা ভাবনা হচ্ছে আপনার ডেভেলপমেন্ট পার্টনার্সও চিন্তা ভাবনা করছে, বাংলাদেশ সরকারও চিন্তা ভাবনা করছেন যে প্রাইভেট পেনশন স্কিম বা সোশ্যাল সিকিউরিটি এটা ইন্ট্রোডিউস করার জন্য। এটা করতে হলে কিন্তু অ্যাকচুয়াল সার্ভিসের দরকার আছে। একটা জিনিস আমি এই প্রসঙ্গে বলবো, এখানে আমাদের এই ছোট যে হ্যান্ডআউট আমরা দিয়েছি সেখানে আমরা ডিটেলস বলেছি, কিন্তু তার সত্ত্বেও আমি এখানে বলি একটা অ্যাপ্লিকেশন আমরা দেখাই যে লাইফ ইন্স্যুরেন্স। আপনারা দেখবেন যে স্ট্যাটিস্টিক্স এর কিভাবে ডাইরেক্ট ইমপ্যাক্ট আছে আপনার অ্যাকচুয়াল সায়েন্সের। এখন আমি আপনার তো ইন্স্যুরেন্স কোম্পানিতে অনেকেই পলিসি কিনেছেন বা ভবিষ্যতে কিনবেন, সেখানে দেখবেন আপনারা একটা পলিসি নেবেন, যে পলিসিটা কি, যে ফিউচার বেনিফিট আপনি মারা গেলে এবং যদি সার্ভাইভ করেন তাহলে অ্যাট দি এন্ড অফ দি ম্যাচুরিটি আপনি কত টাকা পাবেন, এবং এইটা আপনার বেনিফিট। ইন অর্ডার টু গেট দ্যাট বেনিফিট, সেটা আপনি কি করবেন, আপনার প্রিমিয়ামটা দিতে হবে, এবং এই যে প্রিমিয়ামটা, এই প্রিমিয়াম রেটটা কিন্তু অ্যাকচুয়ালি ডিটারমিন করে। এই প্রিমিয়াম রেটটা ডিটারমিন করার জন্য যেটা অ্যাকচুয়ালি করেন সেটা হলো মোর্টালিটি রেটটা ইউজ করে। আপনারা যারা স্ট্যাটিস্টিক্সে আছেন, আপনারা দেখবেন আপনারা ইউনিভার্সিটিতে লাইফ টেবিল পড়ে আসছেন, লাইফ টেবিল ডেমোগ্রাফিতে। এই ডেমোগ্রাফি লাইফ টেবিল হলো জনসাধারণের যে মৃত্যু হার এখানে আছে, কিন্তু এখানে যখন প্রিমিয়াম রেট ডিটারমিন করে আর কি, তাহলে দি প্রবাবিলিটি দ্যাট এ পারসন এজেড এক্স will die before he attains the age x+1, তাহলে এইটা কিন্তু তার মোর্টালিটি রেট। এই কাদের মোর্টালিটি? মোর্টালিটি হবে যারা পলিসি নিয়েছে, ইন্স্যুরেন্স পলিসি নিয়েছে, এদের কিন্তু রেলিভেন্ট এক্সপিরিয়েন্সের দরকার, এটা জেনারেল পপুলেশন না। তো সেই জন্য পাস্ট যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো অ্যানালাইজ করে একটা মোর্টালিটি টেবিল তৈরি করা হয়, যে ডেথ রেটটা ডিফারেন্ট এজেস। আমাদের আনফর্চুনেটলি আমাদের 50 বছর আমরা স্বাধীন হয়েছি, তার আগেও 50 বছর চলে গেছে। আমাদের অ্যাকচুয়ারি সাহেবরা যে মোর্টালিটি টেবিল ইউজ করে টু ডিটারমিন দি প্রিমিয়াম রেট এলো 1949-52 সালের মোর্টালিটি। সেই মোর্টালিটি কাদের মোর্টালিটি? এটা ব্রিটিশ যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ছিল, সেই ব্রিটিশ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির যারা পলিসি হোল্ডার, সেই পলিসি হোল্ডারের যে মৃত্যু হার, যে এক্সপেন্সিভ যে মৃত্যু হার ডিটারমিন করা হয়েছিল ওই
49-52 সালে এই পিরিয়ডে ইনভেস্টমেন্ট করি, সেই মেথডটা ব্যবহার করে এখনো আমরা ওই আমাদের প্রিমিয়াম রেটটা ডিটারমাইন করি। কাজে ইমিডিয়েট প্রয়োজন আমাদের দেশে, আমাদের আইনেও আছে যে ইমিডিয়েটলি এটা করতে হবে। তো সেই স্বাধীন হয়েছে 50 বছর, কিন্তু এখন করতে পারিনি। আর ভবিষ্যতে আমার জীবদ্দশা আমি দেখে যেতে পারবো কিনা আমরা জানি না। তবে এই মোডালিটি টেবল কনস্ট্রাকশনের দরকার আছে। ইউনিভার্সিটি কনস্ট্রাকশন এরা করতে পারেন। ইদানিং কালে কয়েকবার আমরা বিদেশের অধ্যয়নে কিন্তু এই ধরনের মোডালিটি টেবল কনস্ট্রাকশন একটা সুযোগ সৃষ্টি হয়েছিল, কিন্তু ওটা পরবর্তীকালে যে কোনো কারণে এটা হয় নাই। এবারে একটা প্রজেক্ট নেওয়া হয়েছে, সদস্য সরকার একটা প্রজেক্ট নিয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তা, সেখানে মোডালিটি টেবল কনস্ট্রাকশন করা হবে। একই সাথে আপনার ওই প্রিমিয়াম রেটের এ করতে গেলে যেমন প্রবাবিলিটি অফ ডেথ ক্যালকুলেশন করা দরকার বিভিন্ন এজে। একই সাথে যেখানে দরকার আছে ইনভেস্টমেন্ট রিটার্নসটা কত হবে, ফিউচার রেট অফ ইন্টারেস্ট, পাস্ট না কিন্তু ফিউচার। এই ফিউচার রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট সেখানে জানতে হলে যে একটা ওভারঅল মার্কেট রেট কত হবে, এবং পার্টিকুলার ইন্স্যুরেন্স কোম্পানির তখন আপনার অ্যাসেস করতে হবে ডিপেন্ডিং অন দি মার্কেট রেট অফ ইন্টারেস্ট। মার্কেট রেট অফ ইন্টারেস্ট ফিউচার আনতে হলে সেখানে একটা স্টোকাস্টিক মডেল লাগে, ইকোনমিক মডেলের বা স্টোকাস্টিক মডেল, এক্সচেঞ্জ মডেল এইগুলো লাগে। সেখানে পাস্ট ডেটাও লাগবে এবং ফিচার কতগুলো অ্যাজাম্পশন আছে, র্যান্ডম ভেরিয়েবল, এগুলো নিয়ে একটা স্ট্যাটিস্টিক মডেল কিন্তু এখানে তৈরি করতে হয়, যেটা আমাদের দেশে হয় না, হয়ও নাই। এখানে মোটামুটি একটা অ্যাজাম্পশন করা হয়। আর এইগুলো অ্যাজাম্পশন করতে হলে কিন্তু আপনার যেটা লাগে সেটা হলো যে এক্সপেক্টেড রেট অফ জিডিপি গ্রোথ, এক্সপেক্টেড জিডিপি গ্রোথ ইন ফিউচার, রেট অফ ইনফ্লেশন, এই জিনিসগুলো কিন্তু বিবেচনায় নিয়ে ইকোনমেট্রিক মডেল বা স্ট্যাটিস্টিক মডেল নিয়ে সেখানে কাজ করে কিন্তু এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, লং টার্ম রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট ক্যালকুলেশন করতে হয়। সেটাও কিন্তু আপনার ওই যে মডেলের ভিতরে রেখে প্রিমিয়াম রেটে। একই সাথে এক্সপেন্সেস অফ ম্যানেজমেন্ট, তো ফিউচারে এক্সপেন্স অফ ম্যানেজমেন্টটা কি হয়, সে ডিপেন্ডস অন দি কি, ডিপেন্ডস অন দি এক্সপেক্টেড রেট অফ ইনফ্লেশন অ্যান্ড আদার ভেরিয়েবলস আস ওয়েল। কাজে এখানে কিন্তু ওই স্ট্যাটিস্টিক্সের অনেক কাজ আছে এখানে, যেমন ধরেন মডেলিং অফ ইনফ্লেশন, ফিউচার ইনফ্লেশন, মডেলিং অন রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট। একই সাথে ইউজ অফ মোডালিটি টেবল, মোডালিটি টেবল যেটা আপনি ক্যালকুলেশন করবেন, আপনার কাছে যেটা আছে সেটা হলো ডিপেন্ডস অন দি পাস্ট ডেটা, ডিপেন্ড অন দি এক্সপিরিয়েন্স অফ দি হিস্ট্রিক্যাল ডেটা। কিন্তু ফিউচার মোডালিটি রেট কি হবে সেটাও কিন্তু আপনাদের প্রজেকশনে নিয়ে আসতে হবে, কারণ আপনি ইউ আর ডিলিং উইথ দি ফিউচার। মানে ফিউচারে একজন লোক মারা যাবে অ্যাট ডিফারেন্ট এজে, তার প্রবাবিলিটিতে ক্যালকুলেশন করতে হবে। কাজে এই জিনিসগুলো কিন্তু স্ট্যাটিস্টিক্সের একটা অঙ্গ। একই সাথে ঠিক এই একইভাবে আপনার নন লাইফ ইন্স্যুরেন্সের অ্যাপ্লিকেশন গুলো আছে। প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে আপনার ব্যাংকিং ইন্স্যুরেন্সের যেখানে লেন্ডিং রিস্ক অ্যানালিসিস করতে লাগে, সেখানেও কিন্তু মানে আসলে স্ট্যাটিস্টিক ওয়ার্কটা হলো রিস্ক অ্যাসেসমেন্ট করা, এবং সেই রিস্ক অ্যাসেসমেন্ট করে তার উপরে ভিত্তি করে আপনার রিজার্ভ ক্যালকুলেশন করা ইত্যাদি আরো অনেক কিছু বিষয় আছে, সেগুলোতে এই সময়ের ভিতরে ডিসকাস করা সম্ভব না। কাজেই অ্যাকচুয়ালি কিন্তু প্র্যাকটিক্যাল কাজ যেটা আছে, অন্যান্য যে সমস্ত ক্ষেত্রগুলো আছে সেগুলোর তুলনায় এখানে কিন্তু বড় ধরনের কাজ আছে স্ট্যাটিস্টিক্সের অ্যাপ্লিকেশন। সেই সুযোগটা অ্যাকচুয়ালি সাহেবরা নেন। আমাদের দেশে এটা যেহেতু অনেকেই জানেন না, কাজে অনেকে এখানে এগিয়ে আসেন না। এখন আমি একটা জিনিস আমি এখানে বলতে চাচ্ছি যে ফিউচার অফ অ্যাকচুয়াল প্রফেশন, আমি খুব সংক্ষেপে বলছি এই কারণে যে যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব, তাহলে প্রশ্নের ভিতর দিয়ে অনেক জিনিস হয়তো উঠে আসবে। আর যদি সময় পাই, প্রশ্ন যদি বেশি না হয়, তাহলে আরো কিছু ইলাবোরেশন আমি দেব। একটা হলো ফিউচার অফ অ্যাকচুয়াল প্রফেশন ইন বাংলাদেশ। সেখানে আমরা বলেছি টু মেক দি ফিনান্সিয়াল সেক্টর ইন জেনারেল and insurance sector in particular vibrant and healthy, actual profession in Bangladesh will have to grow at a very rapid pace. The Senior Secretary Financial Institutions Division, Ministry of Finance, has mentioned in his speech in the observance of second Bima Divas today that the government will send 5% abroad for studies in actual science this year. The Honorable Prime Minister in her speech has emphasized the need of actuaries in Bangladesh. With the gradual implementation of legislative requirements and the development of financial sector, in particular the insurance sector, health insurance and private pension scheme,
the demand for actual services will have to grow in near future. এখানে কিন্তু আমি যেটা আগে প্রথমে বলছিলাম সেটা হলো যে সরকার উপলব্ধি করছে যে বাংলাদেশে যেখানে 70-80টা ইন্স্যুরেন্স কোম্পানি আছে, অনেকগুলো নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, অনেকগুলো ব্যাংক আছে, অ্যাপার্ট ফ্রম দ্যাট হেলথ সার্ভিসেস, যেটা আজকেও এই বিমা দিবসে আলোচনা হলো যে আমাদের দেশে এই হেলথ ইন্স্যুরেন্সটা আমাদের ডেভেলপ করতে হবে। তো এই হেলথ ইন্স্যুরেন্স একটা ডেভেলপ করতে গেলে এখানে আরেকটা মোডালিটি টেবিলের জন্য আরেকটা টেবিল লাগবে। সেই টেবিলটা হলো এই যে মরবিডিটি টেবিল, মানে তিনি অসুস্থ হয়ে যাচ্ছেন, কত টাকা খরচ হচ্ছে ইত্যাদি। তো সেই মরবিডিটি টেবিলটা কিন্তু এখনো তৈরি করা হয় না। এটাও ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টের ভিতরে একটা কম্পোনেন্ট আছে যেখানে মরবিডিটি টেবিল তৈরি করা হবে। তো কাজেই আর এটা যদি হয়ে যায় তাহলে একটা কম্পোনেন্ট আমরা পেয়ে যাব, এবং ভবিষ্যতে হেলথ ইন্স্যুরেন্সটা বাংলাদেশে ইন্ট্রোডিউস করার জন্য প্রসেসটা নেওয়া হবে সরকার থেকে এবং অন্যান্য স্টেক হোল্ডারদের কাছ থেকে। এবং এই মরবিডিটি টেবিল তৈরি হলে কিন্তু আমাদের হেলথ ইন্স্যুরেন্সটা গ্রো করবে। কাজে আপনারা দেখছেন যে আমাদের মোর্টালিটি টেবিল, মরবিডিটি টেবিল এটা আসলে স্ট্যাটিস্টিক্সেরই একটা কি বলে এলিমেন্ট। এখন স্ট্যাটিস্টিক্সে বাদ দিয়ে আমরা নিজেরা যদি কাজ করে যাই এটা ঠিক হবে না। তো কাজেই গভর্নমেন্ট উপলব্ধি করছে, এবং একই সাথে আমরা দেখেছেন যে সিনিয়র সচিব মহোদয় যিনি বললেন যে এবছরই 5 জনকে বিদেশে পাঠানো হবে। এটা কিন্তু 5 জন এবছর পাঠানো হচ্ছে, শুধু সে প্রায় 4-5 কোটি টাকা ব্যয় হবে এত সব মিলে, কিন্তু এটা কন্টিনিউ। আমরা আশা করছি এটা কন্টিনিউ প্রতি বছর এটা যাবে। হয়তো সরকার থেকে কিছুটা অর্থায়ন হবে, কিন্তু প্রাইভেট সেক্টর যে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানি আছে তাদের জন্য, এবং তারা তাদের নিজের ইনিশিয়েটিভে যে আয়োজক কালো তারা কিন্তু তাদের ওখান থেকে তাদের লোক পাঠাতে হবে যদি সেই সব কোম্পানিগুলো নন ফিনান্সিয়ালি ভায়াবল বেসিসে যদি কাজ করতে হয়। কাজে অ্যাকচুয়াল প্রফেশনটা বাংলাদেশে ফিউচার আছে, এবং অনলি থিং যে সাপ্লাই নাই সে কারণে এটা কেউ উপলব্ধি করছে না যে এটা প্রয়োজনটা কতটুকু। এবং এটা আছে না, এটা ইকোনমিক্সে একটা কথা বলছি যে সাপ্লাই ক্রিয়েটস ইজ ওন ডিমান্ড। তো এই সাপ্লাইটা আমাদেরকে বৃদ্ধি করতে হবে, একই সাথে প্রচারণা করতে হবে যে অ্যাকচুয়ালটা কি এবং অ্যাকচুয়ালটা কি কাজ করে। এই স্ট্যাটিস্টিক্সের অনেক ভালো ভালো ছাত্রছাত্রী আছে, সেখানে আমরা দেখছি তারা ওই রিসার্চের দিকে যেতে চান। এবং আমি রাজশাহী ইউনিভার্সিটিতে কথা বলে দেখছি, বলতে স্যার খুব বেশি ইন্টারেস্টেড হয় না, তারা সব রিসার্চের দিকে যেতে। তো আসলে একটা জিনিস আপনাদের খেয়াল করবেন, এই যে বিষয়গুলো বলেছি এই বিশেষ করে অ্যাকচুয়াল সায়েন্সের যে অ্যাপ্লিকেশন গুলো ওয়াইডার ফিনান্সিয়াল সেক্টর, এই রিসার্চটা প্রতিনিয়ত, এটা তো থিওরিটিক্যাল রিসার্চ তো আছেই, কিন্তু থিওরিটিক্যাল রিসার্চের অ্যাপ্লিকেশনটা প্রতিনিয়ত, এটা কিন্তু অন্যান্য সেক্টরে নাই। কিন্তু ওই অ্যাকচুয়াল যারা আছে তাদের যে রিসার্চটা কিন্তু ওই মডেল বিল্ডিং, স্টোকাস্টিক মডেল হোক বা অন্যান্য যে ধরনের মডেল হোক না কেন, সেইটা বেসড অন দি পাস্ট পারফরমেন্সে মডেলিং করা এবং প্রয়োজন বোধে তা মডিফাই করা দি চেঞ্জ ইন দি প্যারামিটার্স, এবং ফিউচারে কি প্রজেকশন হবে সেইগুলো নিয়েই কিন্তু তাদের কাজ করবে। কাজেই এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং জব তাদের জন্য। আমার মনে হয় সব ইউনিভার্সিটির সামনের দিকে এগিয়ে আসা উচিত এবং সরকারকে সহযোগিতা করা উচিত যে আমাদের দেশে যাতে আরো অ্যাকচুয়ালি এখানে সৃষ্টি করা যায়। শেষের একটা বিষয়টা আছে অ্যাকচুয়াল সায়েন্স কোর্সেস অফার্ড বাই গভর্নমেন্ট ইউনিভার্সিটি অফ রাজশাহী। রাজশাহী ইউনিভার্সিটিতে আপনার সবাই জানেন, আমার চাইতে আপনারা হয়তো ভালো জানেন যে 5-6টা কোর্স কিন্তু অ্যাকচুয়াল সায়েন্স রিলেটেড বা গিয়ার টু অ্যাকচুয়াল সায়েন্স তারা ইন্ট্রোডিউস করছে। 2টা কোর্স আছে অ্যাকচুয়াল সায়েন্সে স্ট্যাটিস্টিক্স। তো সেই স্ট্যাটিস্টিক্সের যদি অ্যাকচুয়াল সায়েন্স সেখানে নাম দেয় না, ওই যে ইনস্টিটিউট অফ অ্যাকচুয়াল বা ওই যে সোসাইটি অফ অ্যাকচুয়াল ইউএসএ, ওখানে ওইটা অ্যাকচুয়াল নামে অভিহিত করে নাই, কিন্তু ওখানে যেটা বলা আছে যে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স বা স্ট্যাটিস্টিক্যাল মডেলস ইত্যাদি এগুলো। তো সেখানে অ্যাকচুয়াল কিছু ওই স্টোকাস্টিক মডেল এবং প্র্যাকটিক্যাল কিছু কিছু জিনিস সেখানে ঢুকানো আছে। ওইগুলো ওই এলিমেন্টগুলো যদি স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে যে কোর্সগুলো আছে তার ভিতরে যদি ব্লেন্ড করা যায় তাহলে আসলে 2টা অ্যাকচুয়াল সায়েন্স কোর্স হয়েই যায় ওখানে। এবং সেইভাবে রাজশাহী ইউনিভার্সিটির 2টা কোর্স কিন্তু ওখানে করা আছে, স্ট্যাটিস্টিক্যাল মডেল, স্টোকাস্টিক মডেল। সেই কোর্সগুলোর ভিতরে কিন্তু ওই কোর্সটা যদি ভালোভাবে কমপ্লিট করে ছাত্রছাত্রীরা, আমার ধারণা তারা ওই যখন পরীক্ষা দিবে
ওই কি বলে ওই যে প্রফেশনাল পরীক্ষা ফার্স্ট অ্যাটেম্পে পাস করে যাবে। এখানে আরেকটা উদ্দেশ্য আছে রাজশাহী ইউনিভার্সিটি স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট এই কোর্সগুলো ইন্ট্রোডিউস করা পরে, যদি ভালো ছাত্রছাত্রীরা এখানে আসে এবং এই অ্যাকচুয়াল এখানে কিন্তু আলাদা কোনো কোর্স করতে হবে না, সেখানে হলো ডিপার্টমেন্টের যে কোর্স আছে সেই কোর্সগুলো যদি ভালো করে পড়াশোনা করে ভালো করে এবং খুব ভালো করে পড়াশোনা করে তারা যদি অ্যাকচুয়াল সায়েন্সের প্রফেশনাল কোর্সগুলো আছে পরীক্ষা দিয়ে পাস করে ফার্স্ট অ্যাটেম্পে প্রথম 5 বছর, তাহলে sooner or later they will get recognition from the professional actual bodies abroad, এবং সেখানে ইভেন্চুয়ালি সেখানে কিন্তু তারা এই কোর্সগুলো কমপ্লিট যদি করে অটোমেটিক্যালি পাস্ট পারফরমেন্স দেখে ইউনিভার্সিটি সেখানে কিন্তু তাদের পরীক্ষা দেওয়া লাগবে না, ওই সাবজেক্টগুলোকে এক্সামশন দিবে। যেমন ইউকেতে আমি বলি, ইউকেতে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, যেমন লন্ডন স্কুল অফ ইকোনমিক্স আছে, সিটি ইউনিভার্সিটি আছে, কেন্ট ইউনিভার্সিটি, ওয়ারউইক ইউনিভার্সিটি, দেয়ার আর মেনি, অ্যাটলিস্ট 15-20 ইউনিভার্সিটি আছে ইউকেতে, যেখানে তারা আন্ডার গ্রাজুয়েশনে অ্যাকচুয়াল সায়েন্স পড়ার পরে তারা অনেক এক্সামশন দেয়। একই সাথে কিছু কিছু ইউনিভার্সিটি আছে অন্যান্য দেশে যেখানে হয়তো অ্যাকচুয়াল সায়েন্স কোর্স হিসাবে এরকম নাই, কিন্তু ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্সের ভিতরে যদি অ্যাকচুয়াল সায়েন্সের যদি এরকম কোর্স কন্টেস্টটা এরকম থাকে যে অ্যাকচুয়াল সায়েন্সের সাথে রিলেটেড, ওইগুলোতে যদি ভালো করে পাস করতে থাকে প্রথম দিকে এবং যদি পরীক্ষা দিয়ে পাস করে, তাহলে ইভেন্চুয়ালি হতে যে ওই সাবজেক্টগুলো তার ফার্দার পরীক্ষা দেওয়া লাগবে না, ওই সাথে তারা এক্সামশন হয়তো পেয়েও যেতে পারে, ডিপেন্ডস অন দি রিকগনিশন গিভেন বাই দোজ ইউনিভার্সিটি। সেই কারণে আমার মনে হয় ইউনিভার্সিটিগুলো এগিয়ে আসা উচিত যাতে সময় কম লাগবে। এখানে 6টা সাবজেক্ট আমি এখানে লিস্ট করছি, আমার যতদূর মনে পড়ে একসাথে তাদের কোর্সটা দেখেছিলাম। সেই কোর্সটা হলো এখানে আপনারা দেখবেন যে এখানে 2টা স্ট্যাটিস্টিক্স কোর্স আছে, 6টার ভিতরে আমি যেটা লিস্ট করেছি 2টা স্ট্যাটিস্টিক্স কোর্স আছে, যেখানে অ্যাকচুয়াল সবচেয়ে কিছু অ্যাকচুয়াল কোর্সের কিছুটা এলিমেন্ট সেখানে ঢুকানো আছে। একটা আছে ফিনান্সিয়াল ম্যাথমেটিক্স বা ফিনান্সিয়াল স্ট্যাটিস্টিক্স 3টা, আর আছে লাইফ কন্টিজেন্সিস 4টা, অ্যাকচুয়াল রিস্ক ম্যানেজমেন্ট, আর একটা আছে ইকোনমিক্স। তো ইকোনমিক্সটাও কিন্তু অ্যাকচুয়াল সায়েন্স একটা কোর্স। এই 5টা-6টা সাবজেক্ট কিন্তু পেপার কিন্তু অ্যাকচুয়াল সায়েন্স রাজশাহী ইউনিভার্সিটি গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে এখানে ইনক্লুড করা আছে। এই সাবজেক্টগুলো ছাত্রছাত্রীরা যদি ভালো করে পড়াশোনা করে এবং একই সাথে তারা যখন পড়াশোনা করবেন এবং তাদের প্রিপারেশন যদি ভালো থাকে, তাহলে অ্যাডিশনাল কয়েক আওয়ার্স লেখাপড়া করে যদি প্রফেশনাল পরীক্ষাগুলো দেন এবং যদি পাস করেন, তাহলে কিন্তু তারা ফিনান্সিয়াল সার্ভিস সেক্টরে বাংলাদেশে চাকরি পাবে। একই সাথে যদি তারা মনে করেন যে বিদেশে যাবেন, তাহলে সেখানেও যেতে পারেন। তো এখানে রাজশাহী ইউনিভার্সিটি একটা বড় উদ্যোগ নিয়েছে, আমি আশা করছি যে তাদের এই উদ্যোগ অনেক ফলপ্রসূ হবে এবং তাদের এই উদ্যোগে আমরা ভবিষ্যতে অনেক অ্যাকচুয়ালি আমরা ডেভেলপ করতে পারবো। এইটা আমার সংক্ষেপে আমার প্রতিপাদ্য। তবে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো আমরা নেব এবং হয়তো কমপ্লিমেন্টারি আরো কিছু জানার যদি আগ্রহ থাকে তাহলে সেখানে আমরা দিক করতে চেষ্টা করি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ স্যার, আপনার খুব সুন্দরভাবে আসলে অ্যাকচুয়াল সায়েন্সের প্রত্যেকটা বিষয়, যে অ্যাকচুয়ালি কারা হচ্ছে, তাদের ওয়ার্কের এরিয়াটা কি, সেই সাথে তাদের হচ্ছে ডিগ্রিটা কিভাবে পাওয়া যেতে পারে, বা স্ট্যাটিস্টিক্স এর গ্রাজুয়েটরা আসলে কিভাবে এই জায়গায় তাদের অবস্থানটাকে দৃঢ় করতে পারে, এরকম অসংখ্য বিষয় নিয়ে আপনি কথা বলেছেন এবং আমার মনে হয় ছাত্রছাত্রী এখান থেকে অনেক উপকৃত হয়েছে। আমি কাদেরি কিবরিয়া তোমাকে অনুরোধ করব, তুমি যে লিঙ্কটি দিয়েছে এই লিঙ্ক দিয়ে তুমি হচ্ছে সরাসরি জয়েন করতে পারো এবং তোমাকে অ্যাড করে নিয়ে আমরা হচ্ছে স্যারের সাথে সরাসরি কথা বলে দিতে পারি। এবং যে বিষয়টি যে স্যার বললেন যে আজকের যে বিমা দিবসের যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে একটি ডিক্লারেশন আসছে যে এই বছর 5 জনকে ফান্ডের সহিত তাদেরকে বিদেশে ডিগ্রি করার জন্য পাঠানো হবে। এবং আমার মনে হয় এই ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স গ্রাজুয়েটরা সবচেয়ে অগ্রগামী থাকতে পারে যদি তাদের সেই আগ্রহটা থাকে। এবং পরিসংখ্যান ডিপার্টমেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই ক্ষেত্রে আরেকটু মনে হয় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তারা যদি চায় তাহলে আমি জানি যে কাদেরি কিবরিয়া, আইয়ুব আলী নয়ন, মনিরুজ্জামান, মেহেদি, তারপরে রীতা, এরকম বেশ কয়েকজনের আগ্রহ আছে যে তারা, এবং আমি স্যার আপনাকে বলি যে এই ছেলে মেয়েগুলো রেজাল্ট ভালো এবং তারা স্ট্যাটিস্টিক্স এর বেসিকটাও বেশ ভালো আর কি, তারা ভালো বোঝে বা ভালো কাজ করতে চায় আর কি। তো তারা আসলে পরিসংখ্যানের ছেলেদের ফার্স্ট চয়েস থাকে আসলে রিসার্চ,
এবং তার বাইরে যে অ্যাকচুয়াল সায়েন্সে আপনার মোটিভেশনে আসলে তারা অনেকটা আগ্রহী হয়েছে এবং তারা আসলে আগ্রহী যে অ্যাকচুয়াল সায়েন্সে তাদের ভবিষ্যৎটা বিল্ড করার জন্য। তো আমি কাদরি কিবরিয়া, তুমি যদি প্রোগ্রামটা তুমি কোশ্চেন করেছো, একটা তোমার কোশ্চেনটা আমি স্যারের কাছে দিব, তার আগে তুমি যদি জয়েন করতে তাহলে নিজেই কোশ্চেনটা হয়তো স্যারের কাছে করতে বা অ্যাডিশনাল যদি কোনো কোশ্চেন থাকতো তাহলে। তার আগে স্যার আমি একটা বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাই যে বর্তমান সময়ে একটা বিষয় নিয়ে একটু কথা হচ্ছে, ব্যাংক এবং ইন্স্যুরেন্স। এই দুইটা বিষয়কে আসলে ইন্স্যুরেন্স কি কখনো কখনো নিজেদেরকে ব্যাংক করে ফেলছে না, বা ব্যাংকগুলো কেউ কেউ কি নিজেদেরকে ওই ইন্স্যুরেন্সের আদলে নিজেকে বিল্ড করছে না? তাহলে এখানে কি এদের একটা মিক্সচার তৈরি হচ্ছে না, এটা কি বিষয়টা স্যার যদি একটু ক্লিয়ার করেন। এটা তো জানি না, এই ধরনের কিছু আছে কিনা, করা উচিত নয়, করছে কিনা তা আমি জানি না। দুইটার ফাংশন তো দুই রকম। তো কিছু কিছু ক্ষেত্রে কিছু মিক্স আপ ইদানিং কালে হতে পারে, কিন্তু সেটা খারাপ না। আমি যে একটা এক্সাম্পল দিই, সেই লাইনে যদি করে থাকে তাহলে এটা ঠিক আছে। যেমন ধরেন ইদানিং কালে ওয়ার্ল্ড ওয়াইড ব্যাংক অ্যাসুরেন্স বলে একটা জিনিস চালু হয়েছে, ব্যাংক অ্যাসুরেন্স। সেটা হলো এই যে ধরেন অনেকগুলো আছে, যেমন ধরেন তারপরে দু একটা এক্সাম্পল দিই। একটা হলো সেটা, ওটা পুরোপুরি ব্যাংক অ্যাসুরেন্স বলা যাবে না, সেটা হলো যে ব্যাংক থেকে যদি কেউ ঋণ নেয়, ঋণ নেওয়ার পরে কিছুদিন পরে যদি মারা যায় সে, তাহলে তার লোন পরিশোধের একটা সমস্যার সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে যেটা হয় কোনো কোনো সময়, যে ওই যখনই লোন নেয়, এটা কিন্তু শুধু ব্যাংকের ঋণের ক্ষেত্রে না, কেউ যদি বিদেশে, তো সব জায়গায় এটা হয়, যদি কেউ বাড়ি ক্রয় করার জন্য কেউ লোন নেয়, তো সেই লোনটা যদি তিনি মারা যান, তাহলে লোনটা কিভাবে পরিশোধ করবে? তো এই 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 পরিশোধের মানে ইনশিওর করার জন্য তখন একটা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হতে হয় থ্রু দি ব্যাংক, যে একটা একটা অ্যামাউন্ট লামসাম দিয়ে হতে পারে, বা প্রতি বছরে কিছু কিছু টাকা দিয়ে হতে পারে। সেখানে যদি তিনি মারা যান, তাহলে ওই আউটস্ট্যান্ডিং যে লোন যেটা আছে সেটা মাফ হয়ে যায়। ইন্স্যুরেন্স কোম্পানি তখন অন বিহাফ অফ দি ইনশিওর সেই পয়সাটা ব্যাংকগুলোকে দিয়ে দেয়। এটা হলো একটা। দ্বিতীয় একটা বিষয়টা আছে ব্যাংক অ্যাসুরেন্স যেটা বলতে বলছি, সেটা হলো এই যে ইন্স্যুরেন্স কোম্পানি তাদের এই পলিসি বিক্রি করার সময় এজেন্টের মাধ্যমে বিক্রি করে, এজেন্টকে অনেক কমিশন দিতে হয়, ভেরি হাই। তো ব্যাংকগুলো যদি ব্যাংকের মাধ্যমে যদি তাদের প্ল্যানগুলো সেল করে, তাহলে তাদের অনেক কম খরচ হয় এবং কম প্রিমিয়াম রেটে তারা পলিসিগুলো বিক্রি করতে পারে। সেখানে ব্যাংকের ভূমিকা হলো যে দে ক্যান অ্যাক্ট অ্যাজ কর্পোরেট এজেন্ট, এবং সেখানে তাদের যে কর্মকর্তা কর্মচারীরা আছে, সেখানে তারা তখন ইন্স্যুরেন্স পলিসিগুলি অন বিহাফ অফ দ্য ইন্স্যুরেন্স কোম্পানি দে ক্যান সেল। কিন্তু ওই আলাদা করে যে পলিসি বিক্রি করবে ব্যাংক, সেটা কিন্তু পারে না। সেটা হলো মেন প্রোডাক্টটা থাকবে ইন্স্যুরেন্স কোম্পানি, দে ক্যান অ্যাক্ট অ্যাজ মিডিয়া। নিজস্ব কোনো এটা না, এটা মিক্স আপ করা উচিত না। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যাংকের এটা আছে, যেমন ধরেন লেন্ডিং রিস্ক অ্যানালিসিস বলে আর কি। যখন ঋণ দেয় আর কি, তো ঋণ দেওয়ার সময় আপনার অ্যাসেস করার সময় ওই ব্যাংকের যে পোর্টফোলিও যেখানে ঋণ দিয়েছে ইতিপূর্বে, সেখান থেকে তাদের ডিফল্ট রেটটা কিরকম, ওই ডিফল্ট রেটটা কিন্তু একটা স্টাডি করতে হয়, যেটা আমাদের বাংলাদেশে হয় না, কিন্তু বিদেশে হয়। ওই ডিফল্ট রেটের উপরে ভিত্তি করে ওই যে আপনি ঋণ দিয়েছেন, কিন্তু ফিউচারে দেখা যাচ্ছে যে ওভারঅল এই এই ঋণগুলো তো আসছে না, সেখানে তো হয়তো 1% বা 2% ঋণ হতে পেয়ে যাচ্ছে না, সেটার উপরে একটা প্রিমিয়াম রেট নির্ধারণ, অতিরিক্ত কিছু রেট অফ ইন্টারেস্ট ধার্য করে রাখবে। এটা ব্যাংকগুলোকে কিন্তু লেন্ডিং রিস্ক অ্যানালিসিসের সময় কিন্তু এটা করে। এবং বিদেশে আমি দেখেছি যে অনেক ব্যাংকে অ্যাকচুয়ারি আছে, যেমন একজন বাঙালি আছে আমি জানি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডয়েশ ব্যাংক, অস্ট্রেলিয়াতে চাকরি করেন, তিনি ব্যাংকে চাকরি করেন। আরো অব্দি একজন বাংলাদেশে আমি পেয়েছি, আমি যখন অস্ট্রেলিয়া ছিলাম তখন তারা এই স্কুলে লেখাপড়া করত। তারা কয়েকটা প্রতিষ্ঠানের সাথে, যারা ইন্স্যুরেন্স কোম্পানি না, কিন্তু সেই প্রতিষ্ঠানের সঙ্গে তারা আছেন, এবং সেখানে তারা অনেক অ্যাকাউন্টিং ফার্মও আছে, প্রাইস ওয়াটার হাউস, তারপর ডিলয়েট, এই ধরনের অ্যাকাউন্টিং ফার্মও তারা আছে। কাজে অ্যাকচুয়ালি কাজ যে শুধু ইন্স্যুরেন্স কোম্পানি না, ফিনান্সিয়াল সার্ভিসেস ইন্ডাস্ট্রিতে তারা ব্যাংক হোক, অ্যাকাউন্টিং ফার্ম হোক, সব জায়গায় তারা কাজ করবে। জি, অনেক ধন্যবাদ স্যার। আমি যারা
ফেসবুক ভিউয়ার্স আছেন, আপনারা চাইলে আমার লিঙ্কটি দেওয়া আছে, প্রশ্ন করার জন্য সরাসরি লিঙ্কে জয়েন করতে পারেন। এবং শেখ সুমাইয়া মাহিম, মাহিম তুমিও চাইলে থার্ড ইয়ার স্টুডেন্ট, তুমিও চাইলে জয়েন করতে পারো, লিঙ্কটি দেওয়া আছে, জাস্ট লিঙ্কের উপরে ক্লিক করলে জয়েন করতে পারবে। ইতিমধ্যে মোহাম্মদ কাদেরি কিবরিয়া আমাদের সাথে জয়েন করেছে, সে 19 সালের মাস্টার্স পাস করেছে। এবং স্যার আপনার অবগতির জন্য বলি, ও হচ্ছে অনার্স এবং মাস্টার্স দুটোতেই ফার্স্ট, এবং তার এই অ্যাকচুয়াল সায়েন্সের উপর কিছুটা না বেশ খানিকটাই আগ্রহ আছে। সে যদিও কমনওয়েলথ স্কলারশিপের জন্য ভাইবা দিয়েছে এবার, কিন্তু আনফরচুনেটলি তার কিছু সমস্যার জন্য এবার হয়নি, যদিও তার কোয়ালিফিকেশন ছিল, সবকিছুই ছিল, তার বেশ কিছু আর্টিকেল আছে, কিন্তু তারপরেও এবার তাকে কনসিডার করা হয়নি, হয়তো সামনেবার সে ভালো ক্যান্ডিডেট থাকবে। তো স্যার তার একটি কোশ্চিন আছে, আমি কোশ্চিনটি স্ক্রিনে দিচ্ছি, এবং তার আগে কিবরিয়া তোমার হচ্ছে মাইকটি আনমিউট করে নাও, এবং স্যারের সাথে প্রশ্নটি মনে হয় সরাসরি তুমিই করো, এর সাথে যদি অ্যাডিশনাল কোনো কোশ্চিন থাকে সেটাও করতে পারো। স্যার কাদেরি কিবরিয়ার কোশ্চিন এটি। কাদেরি কিবরিয়া, তুমি মনে হয় কোশ্চিনটি সরাসরি করো স্যারকে। থ্যাংক ইউ স্যার। প্রথমে স্যারকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের মাঝে আপনার এই মূল্যবান জ্ঞান আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়াল সায়েন্স সম্পর্কে প্রথম অবগত হই স্যারের মাধ্যমে, মনিরুল হক স্যারের মাধ্যমে। তো স্যার একদিন আমাকে ফোন দিয়ে এটা সম্পর্কে বলে, তো তারপরে আসলে আমি এর আগে যখন আমি সেকেন্ড ইয়ারে পড়তাম তখন আমি এটা শুনছিলাম অ্যাকচুয়াল সায়েন্সের ব্যাপারে, কিন্তু আসলে এইটার কোনো কোর্স আমাদের দেশে তখন ছিল না বা এরকম কিছু শুনছিলাম, কিন্তু তারপরে আর এটা নিয়ে কেউ কখনো কথাও বলেনি, আসলে আমরা জানতেও পারিনি। তো রিসেন্টলি স্যার আবার বিষয়টা আমাদের জানার একটা ব্যবস্থা করে দিয়েছে, এই জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ। তো স্যার আপনার কাছে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে, স্যার আমি রিসেন্ট মাস্টার শেষ করেছি, তো এখন যদি স্যার আমি অ্যাকচুয়াল সায়েন্সে যদি ডিগ্রি নিতে চাই, তাহলে আমি যতটুকু দেখেছি যে এই অ্যাকচুয়াল সায়েন্সে ডিগ্রি নেওয়ার জন্য এটা একটা লং প্রসেস, অনেকগুলো কোর্স কমপ্লিট করতে হয়। ওয়ান অ্যান্ড অ্যাভারেজ দেখলাম যে 7 থেকে 10 ইয়ার্স এরকম একটা সময় লাগে সবগুলো কোর্স শেষ করার জন্য। তো স্যার কোনো কারণে যদি আমি সবগুলো কোর্স শেষ করতে না পারি, তাহলে কি স্যার আমি ডিগ্রিটা পাবো? এবং সেক্ষেত্রে যদি কোনো কারণে আমি ফেল করি, তাহলে আমি তখন কি করতে পারি ওই সময়টা? একটা হলো যে আমি আগে বলেছি যে এটা আমি সব এখানে প্রেজেন্ট করতে পারছি কিনা, ওয়ার্ল্ড ওয়াইড যেটা এখন প্র্যাকটিস সেটা হলো অ্যাকচুয়াল সায়েন্সে ডিগ্রি দেওয়া, যে বিএসসি অথবা এমএসসি ডিগ্রি দেওয়া, সেটা তো একাডেমিক কোর্সে ইউনিভার্সিটি অফার করে। আর একটা হলো প্রফেশনাল কোর্স। প্রফেশনাল কোর্সটা হলো এই যে ওই যে এআইএ, এফআইএ বা এফসিএ এইগুলো করা, এগুলোতে একটু সময় বেশি লাগে। এখন ধরেন প্রফেশনাল যদি অ্যাকচুয়াল হতে হয়, তাহলে কিন্তু প্রফেশনাল কোর্সটা বা প্রফেশনাল কোর্সটা কমপ্লিট করে প্রফেশনাল ডিগ্রিটা নিতে হয়। মাঝপথে ড্রপ আউট হলে কোনো কাজে লাগে। কিন্তু ইদানিংকালে যেটা করেছে, যেটা আমি একটু আগেই বলছিলাম, আরেকটা কোর্স ইন্ট্রোডিউস করা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, সেটা আমেরিকা, ইউএসএ এবং অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, কানাডা মিলায়ে একটা কোর্স ইন্ট্রোডিউস করছে। সেটা অত বেশি সময় লাগে না, লো লেভেলে। সেটা হলো সার্টিফাইড অ্যাকচুয়াল অ্যানালিস্ট কোর্স, CAA। ওইটার সময় বেশি লাগে না, 1-2 বছর পরে, এবং যারা সিরিয়াস সবাই পাস করে। তো দে উইল নট বি ট্রিটেড অ্যাজ কোয়ালিফাইড অ্যাকচুয়ালি, কিন্তু তারা অ্যাকচুয়াল ফাংশন যেগুলো কাজ সবগুলোই করতে পারে, এবং সেগুলো তো ওয়ার্ল্ড ওয়াইড এটা খুব ডিমান্ড আছে। ওয়ার্ল্ড ওয়াইড আপনার সব ক্ষেত্রেই, এবং এদের সব ক্ষেত্রে লাগে, আইটিতে লাগে, ওই যে বললাম না ডেটা স্ট্রাকচার, তারপরে ওই যে ডেটা সায়েন্স, এগুলো তো লাগেই। আবার অ্যাকচুয়াল অ্যানালিস্ট হিসাবে কাজ করতে লাগে। যদি তোমরা যদি সার্টিফাইড অ্যাকচুয়াল অ্যানালিস্ট এটা ওয়েবসাইটে ঢুকো, তোমরা দেখবে যে কোথায় কোথায় এগুলোর অ্যাপ্লিকেশন আছে। এবং এটা যদি CAA হিসাবে কেউ কোয়ালিফাই করে, ইটস ভেরি ইজি টু কোয়ালিফাই। এটা যদি কোয়ালিফাই করে, তাহলে ওয়ার্ল্ড ওয়াইডের ডিমান্ড কিন্তু অনেক বেশি। তো কাজেই আমরা যেটা রাজশাহীতে যেটা কোর্সটা ইন্ট্রোডিউস করা হয়েছে এখন, তোমরা হয়তো সেটা পাও নাই। ওই কোর্সগুলো যদি ভালো করে পড়ে, তাহলে আমি আই এম শিওর বাই দি টাইম দে উইল গ্রাজুয়েট, তারা যদি একটু সময় দিয়ে এইগুলো ভালো করে পড়ে, কারণ ওই কোর্স ভিতরে সবগুলোই আছে। অনলি একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামিং আর, ওটা একটু ভালো করে, ওটা তো তোমরা যারা স্ট্যাটিস্টিক্স সেটা রাজশাহী ইউনিভার্সিটি দেয়। তারা আবার রিসেন্টলি খুব এই বিষয়ে খুব, যেখানে পলাশ আছে সেখানে এই ধরনের থাকার কথা না, কারণ এগুলো তো আলাদা
আর প্রোগ্রামিং কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি হয়তো করছে, তো ওইখানে একটু এটা লাগে। তো সেখানে 4-5টা সাবজেক্ট আছে, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যারা আন্ডার গ্রাজুয়েশন কোর্স কমপ্লিট করে রাজশাহী ইউনিভার্সিটি এবং এই অ্যাকচুয়াল সায়েন্সের যে কোর্সগুলো আছে এখানে ভালো করে পড়াশোনা করে উইথ দ্য অ্যাডিশন অফ আর্ট, তাহলে এরা বাই দি টাইম দে গ্রাজুয়েট ওই আউট অফ 5 কোর্সের 4টা এরা কোয়ালিফাই করে যায়। শুধু একটা একটু সমস্যা আছে, সেটা যখন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয়তো কিছুটা লাগতে পারে, রিকোয়ারমেন্ট না, কিন্তু ওই প্রবলেমটা সলভ করার জন্য এটা লাগতে পারে। এক্সেল টেক্সেল এইগুলো একটা ইয়ে লাগে। তো ওইটা তো করলেই তো ওয়ার্ল্ড ওয়াইড একটা বড় ধরনের ডিমান্ড আছে। He may not qualify as an actuary, but he will qualify as actual analyst. এবং এখানে ইনস্টিটিউট অফ অ্যাকচুয়ারি যে ওয়েবসাইট আছে সেখানে, বা সোসাইটি অফ অ্যাকচুয়ারি যে ওয়েবসাইট আছে সেখানে ঢুকলেই সার্টিফাইড অ্যাকচুয়াল অ্যানালিস্টের উপকারিতা এবং কি কি লাগে সব সেখানে আছে। এবং রাজশাহী ইউনিভার্সিটির যে কোর্স ডিজাইন করা আছে সেটা কিন্তু এই আলোকেই করা আছে। এটা দ্যাট উইল মিট দি রিকোয়ারমেন্ট অফ both being qualified as an actuary and also qualified as certified actual analyst. স্যার আমি এই প্রসঙ্গে একটু বলে রাখি, কাদেরি কিবরিয়া আসলে মানে আর প্রোগ্রামিং এ খুবই ভালো, সে এক্সেলও ভালো জানে এবং সবচেয়ে বড় কথা যে কোনো ডেটা সে অ্যানালাইসিস করার মতো সক্ষমতা রাখে। সুতরাং সে যদি সুযোগ পায় আমার মনে হয় সে ভালো করবে অ্যাকচুয়ারিয়াল সায়েন্সে, সে বিশ্বাসটুকু আমার আছে এবং তার একটু আগ্রহও আছে। আমার মনে হয় আপনি যে বিষয়টি আমাকে বলেছিলেন, যদিও এখানে আসলে ওটা বলা ঠিক হচ্ছে কিনা আমি জানি না, আমি হয়তো আপনার সাথে এই বিষয়টা নিয়ে পরে কথা বলবো। ওদের কয়েকজনকে নিয়ে আপনি এক্সক্লুসিভলি যদি একদিন একটু সময় দেন, আপনি এর মধ্যে খুবই বিজি ছিলেন সেই কারণে আপনাকে আসলে বিরক্ত করিনি। তো আমার মনে হয় যে আপনার একটু লেজার টাইমে 5-6 জন বা 8-10 জন স্টুডেন্ট নিয়ে আপনি যদি একটু এক্সক্লুসিভলি সময় দেন তাহলে ওদের মনে হয় আরো বেশ কিছু বিষয় হয়তো ক্লিয়ার হবে এবং আপনি মনে হয় এটা সবসময় করতেও চান। হ্যাঁ কাদেরি কিবরিয়া, আর কোনো কোশ্চেন আছে কি তোমার? স্যার আমি আরেকটা পরামর্শ চাইবো, সেটা হচ্ছে যে আমি যদি এখন অ্যাকচুয়াল সায়েন্সে ওই কোর্সটা করতে চাই তাহলে আমার জন্য এখন পরামর্শ কি হবে, আমি সেটা কিভাবে করব? তোমার জন্য পরামর্শ হবে আমার ইমেল নাম্বার ওই যে প্রফেসর মমিন সাহেবের কাছে আছে, ইমেলে আমাকে আমার সাথে করেসপন্ডেন্স করো, আমি বলে দিব। আরেকটা পরামর্শ আছে, সেটা হলো যে আমি যেটা প্রথমে বলেছিলাম যে 5 জন এবছর বিদেশে পাঠিয়েছে সরকার প্রফেশনাল ডিগ্রির জন্য, এই ধরনের প্রোগ্রাম প্রতি বছর হয়তো হবে। তো সেখানে রাজশাহী ইউনিভার্সিটি যখনই পেপারে অ্যাডভার্টাইজমেন্ট করবে, এবার করতে পারছে কিনা আমি জানি না, তাহলে তারা চিঠি লিখছিল ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটি হয়তো লেখার সময় পায়নি, কিন্তু যখন অ্যাডভার্টাইজমেন্ট করা হয় তখন আমার মনে হয় কোনো দরখাস্ত করবে, দেখা যাক কি হয়। দ্বিতীয়ত হলো যে কিছু কিছু ইন্স্যুরেন্স কোম্পানি তারা হয়তো তাদের উদ্যোগে তাদের নিজস্ব অর্থায়নে কিছু কিছু ছেলে মেয়েদের হয়তো পাঠাবে ভবিষ্যতে, সে সম্ভাবনা আছে। এটা নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। আমার মনে হচ্ছে যে নেক্সট 1 ইয়ারের ভিতরে আমরা এই যে নেক্সট স্টেজ অফ অ্যাকচুয়াল প্রফেশন তাদেরকে আমরা বাইরে পাঠাতে পারবো কি ধরনের, এটার একটা চূড়ান্ত পর্যায়ে আমরা আসতে পারি। তো তোমরা যারা এই করতে চাও পরে আমাদের সাথে আলাপ করবে। কিছু কিছু বিষয় আছে আমাদের এখনো আমরা থ্রাশ আউট করতে পারি না ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর সাথে, ব্যাংকের সাথে, সেইগুলো যখন থ্রাশ আউট হয়ে যাবে তখন তো পরিষ্কার হবে যে আমরা ভবিষ্যতে কিভাবে আমরা। আর দ্বিতীয় যেটা আছে পরামর্শ হলো যে বাংলাদেশে সবসময় কাজ করতে হবে তা না। মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে আমরা তো পয়সা করে দিয়ে পাঠালাম, বিদেশ থেকে গিয়ে আর ফেরত আসবে না, এটা তো কাঙ্ক্ষিত না, এটা সত্যি কাঙ্ক্ষিত না। কিন্তু এটা সরকারের অর্থায়নও যদি যায় তাহলে তো এটা কাঙ্ক্ষিত না, এটা তো তাদের ফেরত আসাই তো বাঞ্ছনীয়। কিন্তু অ্যাট দি সেম টাইম তোমরা যদি প্রাইভেট সেক্টর থেকে যারা যাও নিজস্ব প্রচেষ্টায় বা কোনো কিছুতে, তাহলে কিন্তু তোমাদের তো ওয়ার্ল্ড ইজ ওপেন, সত্যি কথা বলতে গেলে। তবে নর্মালি স্ট্যাটিস্টিক্স এর জব ওয়ার্ল্ড ওয়াইড যে ডিমান্ড আছে সে তুলনায় অ্যাকচুয়াল ডিমান্ড কিন্তু অত বেশি না, কারণ অ্যাকচুয়ালি লেভেলটা একটু ইজ হায়ার। তো হায়ার লেভেল হলে সেখানে ডিমান্ডটা কিন্তু এরকম হয় না। আমি কিছুদিন আগে 3-4 জন 4-5 জন আমার সাথে এ করে আমার ইনফরমেশন বাইরে গিয়েছে, ওরা ওখানে কিছু পাস টাস করে তারা চাকরি টাকরি নিয়েছে আমেরিকাতে। তো ওরা যেটা বলে যে ডিমান্ড অত বেশি না, কিন্তু আমাদের খুব একটা প্রেস্টিজিয়াস, সবাই সম্মান করে এবং আমরা এখানে খুব মানে আমাদের সবাই ডাকে, সবাই অনেকে ডাকে। যেমন কয়েকদিন আগে সোসাইটি অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট আসছিলেন বাংলাদেশ গত ফেব্রুয়ারিতে, গত বছর আমার সাথে একবার দেখা হয়েছিল।
উনি তো এমআইটি থেকে পাশ করা, এমআইটি তে পাশ করে অ্যাকচুয়াল সায়েন্সে গেছে। এমআইটি তো খুবই নাম করা একটা প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন হয়েছে, সেখান থেকে পাশ করার পরে উনি অ্যাকচুয়াল প্রফেশনে, আমি জিজ্ঞেস করলাম যে আপনি কিভাবে, উনি বললেন যে না, আই ভেরি হ্যাপি মাই প্রফেশন। এরকম অনেক আছে যে বিদেশে যারা খুব প্রেস্টিজিয়াস অর্গানাইজেশন থেকে পাশ করে পরবর্তীকালে অ্যাকচুয়াল প্রফেশন হয়েছে। তো কাজেই তোমাদের যদি অ্যাকচুয়ালি হতে ভালো, যদি না হয় সিসিএ হলো বিদেশে ডিমান্ড আছে অনেক। তবে স্ট্যাটিস্টিক্স ডিমান্ড কিন্তু আছে, বিশেষ করে ইউএসএ তো প্রচুর ডিমান্ড আছে। সাহস করে কেউ যায় না ওখানে, আমি এটা বুঝি না। গেলেই কিন্তু চাকরি পায়, ওখানে একটা মাস্টার্স লিখলে চাকরি হবেই, মানে এটা মোটামুটি নিশ্চিত বলে দেয়। আর ওখানে তো পলিউশন তো লাগে না, ওটা তো একটা মাস্টার ডিগ্রি লাগে। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়াল সায়েন্সে তো সিএ করছে যখন, তখন তো কোনো অসুবিধার কথা না, কিন্তু অ্যাকচুয়ালি হতে সময় লাগবে, অ্যাকচুয়ালি না হলে তো চাকরি পাবে। ঠিক আছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ স্যার। স্যার আমাদের সাথে আরো 3 জন স্টুডেন্ট যোগ হয়েছে। থার্ড ইয়ার থেকে শেখ সুমাইয়া মাহিম, ফোর্থ ইয়ার থেকে মাইন, এবং কিবরিয়াদের ব্যাচ থেকে মোহাম্মদ মেহেদি হাসান। তো আমি এখন হচ্ছে শেখ সুমাইয়া মাহিম, তোমার সাথে স্যারের তোমার যে কোশ্চেনটি, আমি সেই প্রশ্নটি স্ক্রিনে দিচ্ছি, তুমি সরাসরি মনে হয় তোমার পরিচয় দিয়ে স্যারের কাছে প্রশ্নটি করো, বা এর অ্যাডিশনাল যদি কোনো কোশ্চেন থাকে সেটাও করতে পারো। তার আগে তুমি আনমিউট করে নিও তোমার মাইকটি। আসসালামু আলাইকুম স্যার, আমি হচ্ছে থার্ড ইয়ারের স্টুডেন্ট। তো স্যার আমার কোয়েশ্চেনটা ছিল যে আমরা যদি পরিসংখ্যানের ছাত্র, তো আমাদের একাডেমিক যদি সিলেবাসটা ভালোভাবে বুঝে পড়ি বা পুরোপুরিভাবে অ্যানালাইসিস করতে পারি, তাহলে এই অ্যাকচুয়াল সায়েন্সের ব্যাপারে কতটুকু জানতে পারবো, অথবা মানে এই পরিসংখ্যানের সাথে কতটুকু মিল আছে এই সাবজেক্টটা? আমি একটাই বলবো, যদি বেসিক স্ট্যাটিস্টিক্স যদি জানা যায় ইউনিভার্সিটি কোর্সে, পুরোপুরি জানার দরকারও নেই। বেসিক স্ট্যাটিস্টিক্স যদি ভালো করে তোমরা বুঝো, তাহলে অ্যাকচুয়াল সায়েন্সে যা কিছু আছে সব জানতে পারবে। কারণ আমি তোমাদেরকে ইতিহাস বলি, সেটা হলো যে তোমরা তো 3 ইয়ার্স না 4 ইয়ার্স অনার্স কোর্স করছো, মাস্টার্স হয়তো করো না, 4 ইয়ার্স অনার্স কোর্স করছো। এবং আমি জানি রাজশাহী ইউনিভার্সিটিতে প্রচুর পড়ায় নানাবিধ বিষয়, এত বেশি বিষয় পড়ায় যে মাথায় ঢোকে না। কিন্তু বেসিক স্ট্যাটিস্টিক্স যেগুলো আছে সেগুলো যদি ভালো মতো পড়ানো হয়, এবং আমার ধারণা তারা পড়াচ্ছিল, এবং তোমরা যদি সেটুকু বুঝো, তাহলে অ্যাকচুয়াল সায়েন্সের কোর্স যেগুলো আছে তোমরা পুরোপুরি সবটুকুই বুঝতে পারো। এটা ঘাবড়াবার কিছু নাই। আমরা যখন রাজশাহী ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি, তখন স্ট্যাটিস্টিক্সের কোর্স, অনার্স কোর্স চালু হয়নি। আমরা তখন ম্যাথমেটিক্স পড়েছি, বিএসসিতে পড়ে আমরা 2 বছরের মাস্টার্স করছি। 2 বছরের মাস্টার্সের প্রথম দিকেই তো আমাদের তো মিন মিডিয়াম ওরে হাবি জাবি পড়ানো হয়েছে, আর স্ট্যাটিস্টিক্স তার উপরে কি সমানে। কিন্তু এইটুকু পড়াশোনা করার পরে যদি আমরা অ্যাকচুয়ালি হতে পারি, তাহলে তোমরা তো অনেক বড় অ্যাকচুয়ালি হবে। কাজে ভয়ের কিছু নাই, অনলি প্রবলেম যেটা লেগে থাকতে হবে, সেই লেগে থাকাটা কতটা পারবে। আর বিশেষ করে তোমরা তো লেডিজ, তোমরা কতটা পারবে, ফ্যামিলি থেকে কতটা সময় দিতে পারবে, ভেরি ইম্পর্টেন্ট। লেগে থাকাটা একটু ইম্পর্টেন্ট। তবে আমার ধারণা, যেটা আমি প্রথমেই বলেছি, সেটা হলো এই যে কোর্স এখানে আছে, তুমি হয়তো কোন ইয়ারে শেষ করলে এবার? স্যার আমি থার্ড ইয়ারে এবার। হ্যাঁ, কাজে তুমি বোধহয় অ্যাকচুয়াল সায়েন্সের কোর্সগুলো পাচ্ছ না, কিন্তু যেটুকু পেয়েছো স্ট্যাটিস্টিক্স এইগুলো একটা কোর্স আছে ফোর্থ ইয়ারে, দেখলাম অ্যাকচুয়াল স্ট্যাটিস্টিক্স, আমাদের হচ্ছে 50 মার্কের কোর্স এটা। হ্যাঁ, কিন্তু ওই অ্যাকচুয়াল স্ট্যাটিস্টিক্সটা যে কি আছে আমি ঠিক বুঝতে
সম্মানিত ভিউয়ার্স, আমার মনে হয় ইন্টারনেট একটু আনস্টেবল, সেই না কারণে ঠিক আছে, কানেক্ট। ঠিক আছে। স্যার, মাহিন, তোমার শেষ হয়েছে প্রশ্ন? জি স্যার। ওকে, মাইন, তোমার যদি হচ্ছে ভিডিওটি অন করো তাহলে সুবিধা হয়, যদি মানে সমস্যা না থাকে। আসসালামু আলাইকুম স্যার, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি এই মুহূর্তে ভিডিওটা অন করার পরিস্থিতিতে নাই। কিন্তু স্যার আমার আচ্ছা আচ্ছা প্রশ্নটা আচ্ছা, ঠিক আছে, আমি তোমার কোশ্চেনটা আমি স্ক্রিনে দিচ্ছি, স্যার পড়তে পারবেন। তুমি তোমার পরিচয় দিয়ে স্যারের সাথে তোমার প্রশ্নটি বলো। স্যার আসসালামু আলাইকুম, আমি মাইন, আমি পরিসংখ্যান চতুর্থ বর্ষের একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো আমার প্রশ্নটা ছিল স্যার, মানে আমি আমার প্রশ্নের অনেকটা অ্যান্সার পেয়ে গেছি স্যার অলরেডি, তারপরও যে প্রশ্নটা থাকে সেটা হলো আমার প্রফেশনাল লাইফে যদি যাই অ্যাকচুয়ারিয়াল নিয়ে, সেই ক্ষেত্রে আমার কি ধরনের প্রতিবন্ধকতাগুলো আমার ফেস করতে হবে, সে সম্পর্কে যদি একটু কিছু বলতেন। এখানে বিষয়টা হলো এই যে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে তুমি এখানে বল স্টেট ইউনিভার্সিটির কথা এখানে বললে, বল স্টেট ইউনিভার্সিটি এটাতে কিন্তু ওরা বলা হয় ম্যাথমেটিক্যাল সায়েন্স। ম্যাথমেটিক্যাল সায়েন্সের 3টা ভাগ আছে এখানে। আন্ডার গ্রাজুয়েট লেভেল পর্যন্ত ওটা অ্যাকচুয়াল সায়েন্স একটা দেয়, একটা ম্যাথমেটিক্স, আর একটা কি যেন দেয়। 3টা ভাগে ভাগ করা আছে আন্ডার গ্রাজুয়েট, বিএসসি, মাস্টার্সে হয়তো থাকতে পারে। তো বল স্টেট ইউনিভার্সিটি দেয়ার মানে ওই ইউনিভার্সিটি গুড ইন অ্যাকচুয়াল সায়েন্স, ভেরি ফ্র্যাঙ্কলি। এবং বল স্টেট ইউনিভার্সিটিতে তোমরা হয়তো জানো যে ওখানে আমাদের ঢাকা ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটি যারা এর আগে পাশ করছেন বা শিক্ষকতা করছেন তারাও বল স্টেট ইউনিভার্সিটি স্টাডিজ। তো ওখানে অ্যাকচুয়াল সায়েন্স এটা গুড ইউনিভার্সিটি, কিন্তু আপ টু আন্ডার গ্রাজুয়েট লেভেল। ওখানে তো আর আন্ডার গ্রাজুয়েট লেভেলে ভর্তি অত সমীচীন হবে না। তবে কোনো কোনো ইউনিভার্সিটিতে গ্রাজুয়েট প্রোগ্রাম আছে, মানে এদিকে এমএসসি বা বিএসসি পাস করে গেলে সেখানে আর সরাসরি মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হওয়া যায় ইউএসএ তে। তবে ইউএসএ তে ভর্তি হওয়ার একটা সুবিধা হলো কি, ওখানে অ্যাকচুয়াল সায়েন্স পড়লে মাস্টার্স ডিগ্রি নিলে একই সাথে চাকরিও চেষ্টা করবে। এখন যদি ওই সময়টা যদি কিছু সাবজেক্ট পাস করা যায় এবং কিছু সাবজেক্ট পাস করা খুবই সোজা হবে, তখন চাকরি পাওয়াটা একটু ইজি হয়। এবং আমেরিকায় চাকরি যদি পাওয়া যায়, কোনো প্রতিষ্ঠান যদি নিতে চায়, তখন ওখানে থাকাটা সুবিধা হয় আর কি, এবং সেটা প্রায় সবাই পেয়ে যায়। কিন্তু ইউকেতে একটা প্রবলেম হলো এই যে ওখানে ওই চাকরি পাওয়া ইজ ডিফিকাল্ট, এবং ওখানে কিন্তু ওই ইমাইগ্রেশন পাওয়া ইজ ডিফিকাল্ট ইউকেতে। বেশ কিছু বছর পর্যন্ত ছিল, ইদানিকালে একটু ডিফিকাল্ট করে ফেলছে। তবে ইউকেতে একটা সুবিধা হলো, যদি 2 ইয়ার্স মাস্টার্স প্রোগ্রাম সেখানে যদি খুব ভালোভাবে কমপ্লিট করা যায়, তাহলে প্রায় অ্যাকচুয়াল কোয়ালিফাইড অ্যাকচুয়াল হিসাবে কাছাকাছি চলে আসে। আর একবার কোয়ালিফাইড অ্যাকচুয়ালি হয়ে গেলে তখন কিন্তু ওখানে অনেক অর্গানাইজেশন আছে, সেখানে তারা নেওয়ার জন্য স্পন্সর করে। অ্যাকাউন্টিং ফার্ম আছে, অনেক অন্যান্য প্রতিষ্ঠান, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি আছে, তারা যদি স্পন্সর করে তাহলে সেখানেও চাকরি পাওয়া যায়। তাই ইম্পর্টেন্ট বিষয়টা হলো যে দেশে যেহেতু সুযোগ সৃষ্টি হচ্ছে, তাহলে দেশে আসলেও কিন্তু বেতন টেতন পাওয়া যায়। এখানে অনেক স্টুডেন্ট আছে যারা ইউনিভার্সিটিতে মাস্টার্স পাস করে এখানে ইনস্টিটিউট অ্যান্ড ফ্যাকাল্টি ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে 3, 4, 5টা সাবজেক্টে পাস করছে, যেখানে ইভেন হাফ নাম্বার অফ সাবজেক্ট পাস করে নাই, কিন্তু এরা তারা ভালো বেতন পাচ্ছে, তারা ফুল টাইম গাড়ি পাচ্ছে, তারপরে যে 1-1.5 লাখ টাকা বেতন পাচ্ছে। তো কাজেই দেশে কিন্তু সুযোগ আছে। আর ফুললি কোয়ালিফাইড অ্যাকচুয়ালি যদি হয়, তারা তো কয়েক লক্ষ টাকা বেতন অবশ্যই পাবে। আর যদি কিছু পাসও করে, যদি ভালো কন্ট্রিবিউট করতে পারে, তাহলেও কিন্তু গ্রাজুয়ালি তারা একটা সিনিয়র লেভেলে যেতে পারে। কিছু ম্যানেজিং ডিরেক্টর এখানে আছেন বাংলাদেশে, একজন এই কোভিডের কারণে আনফরচুনেটলি মারা গেছেন, ন্যাশনাল লাইফে ছিলেন। উনি অ্যাকচুয়াল আইএসআরটি যেটা বলে, ইনস্টিটিউশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, সেখান থেকে পাস করে উনি অ্যাকচুয়াল সায়েন্সে ভর্তি হয়েছেন। আনফরচুনেটলি হি ডিড নট কমপ্লিট বা কুড নট হরিবার। তো তারপরে যেহেতু ওনার অ্যাকচুয়াল সম্বন্ধে একটা ভালো জ্ঞান ছিল, সেহেতু উনি আস্তে আস্তে কিন্তু ম্যানেজিং ডিরেক্টর পর্যন্ত হয়েছে। এবং ম্যানেজিং ডিরেক্টর ইন্স্যুরেন্স কোম্পানি বেতন কিন্তু 8-10 লক্ষ টাকার কম না, এবং সেই সাথে অন্যান্য ফ্যাসিলিটি আছে।
একইভাবে আরেকজন ছিলেন, তিনি ওই ঢাকা ইউনিভার্সিটি স্ট্যাটিস্টিক্স পাস করে তিনিও একজন ইয়েতে এসেছিলেন, তিনিও এমডি হয়েছেন। আরো একজন আছেন, তিনিও ঢাকা ইউনিভার্সিটি পাস করে ম্যাথমেটিক্সে, তিনিও এখানে এমডি পর্যন্ত গেছেন। তারা 3-4 জন 4-5 জন আমরা জানি এখানে, যারা অ্যাকচুয়াল সায়েন্সে ভর্তি হয়েছিলেন কিন্তু দে ডিড নট পারস্যু, কিন্তু কিছু তো অ্যাকচুয়ালি ধারণা তাদের ছিল, কিছু নলেজ ছিল, by virtue of their knowledge and experience, they have become the managing directors at the age of 47-45, সেটা কম না কিন্তু। হ্যাঁ, তো সেই কারণে লেখাপড়া তো যদি তোমরা জানো, যদি শিখতে চাও তাহলে সোনার আর লেটার দ্যাট উইল পে। আমার মনে হয় মাইন তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছে, এবং আমার মনে হয় যে সবাই, আরেকজন স্যার আমাদের স্টুডেন্ট আছে, মাস্টার সদ্য পাস করেছে, তো স্যার হচ্ছে তার মেহেদি, তোমার যদি ভিডিওটি একটু অন করো, সে যদিও এখন কর্মক্ষেত্রে মতলবে অবস্থান করছে চাঁদপুরের, সে আইসিডিডিআরবিতে একটা প্রজেক্টে আছে, সেও স্যার হচ্ছে আপনার অ্যাকচুয়াল সায়েন্স নিয়ে তার আগ্রহ আছে, এবং সে যদি ভালো অপরচুনিটি পায় হয়তো সে অ্যাকচুয়াল সায়েন্সে তার ভবিষ্যৎ ক্যারিয়ার গড়তে পারে। তো আমি মোহাম্মদ মেহেদি হাসান, তুমি তোমার পরিচয় দিয়ে স্যারকে তোমার কোশ্চেনটি যদি সরাসরি করো তাহলে সেটাই মনে হয় বেটার হয়। আসসালামু আলাইকুম স্যার, প্রথমেই অনেক ধন্যবাদ এত সময় দিলেন এবং এত সুন্দরভাবে আমাদের মাঝে সকল বিষয়গুলো উপস্থাপন করলেন। তো স্যার আমার কিছু বেসিক কোশ্চেন হচ্ছে যে আমরা যেহেতু অ্যাকচুয়াল সায়েন্সের সাথে খুব একটা পরিচিত না, তো আমরা যদি এই মুহূর্তে বা স্টার্ট করতে চাই বা শুরু করতে চাই, তবে সেটা কোথায় থেকে শুরু করা যাইতে পারে এবং এইটা কতদূর যাইতে পারে বা কত সময় লাগতে পারে ফর বিল্ডিং অ্যাজ অ্যান অ্যাকচুয়াল ক্যারিয়ার? এখানে মানে আমি আসলে ফ্রম দি প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউতে অ্যাডভাইস দেবো, যেহেতু তুমি মানে মতলবে আছো, মানে ঢাকার বাইরে, তাই তো? হ্যাঁ, এখানে একটু অসুবিধা। এখন নতুন করে আবার অ্যাকচুয়াল প্রফেশনে ঢুকতে গেলে একটু সময় লাগবে, এবং কতটা তুমি সামনে এগিয়ে যেতে পারবে আমি নিশ্চিত না। যেটা করা যেতে পারতো যদি পোস্টিং ঢাকায় হতো, তাহলে ওই যে এখানে যে ডিপ্লোমা ইন অ্যাকচুয়াল সায়েন্স বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি যেটা ইন্ট্রোডিউস করতে যাচ্ছে, উইকেন্ডে ক্লাস হবে এবং সপ্তাহে 1 দিন বা 2 দিন বিকেলবেলায় ক্লাস হবে। ওইটা যদি 1 বছরের কোর্স কমপ্লিট করা যায়, ভালো করে কমপ্লিট করা যায়, তাহলে সিএ কোয়ালিফিকেশনটা তারা পেয়ে যেতে পারে। একটু চেষ্টা করে যদি পরীক্ষা দেওয়া যায়, ওই সোসাইটি অফ এক্সাইজ আমেরিকান, ওরা তো ওদের সেন্টার আছে এখানে, বা ইনস্টিটিউট অ্যান্ড ফ্যাকাল্টি অফ এক্সাইজ, ওদের সেন্টার হলো ব্রিটিশ কাউন্সিল, ওদের মাধ্যমে পরীক্ষাটা দিয়ে দিলে এতগুলো ডিপ্লোমা পেয়ে গেল ইন্স্যুরেন্স একাডেমি থেকে, একই সাথে সিএ যে প্রফেশনাল কোয়ালিফিকেশন সেটাও পেয়ে গেল, ওই যে ওটাকে গ্লোবাল প্রফেশন বলে ওটাকে, ওখান থেকে পাওয়া গেল। তারপরে যদি মনে করে যে না আমি ওই অ্যাকচুয়াল লাইনেই আমরা পার্সু করবো, তখন হয়তো কোনো কোম্পানিতে, হয়তো ব্যাংক বা ফিনান্সিয়াল অথরিটি অথবা ইন্স্যুরেন্স কোম্পানি ইন বাংলাদেশ অথবা অ্যাব্রড, কারণ সিএ কিন্তু ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা প্রফেশন, সেখানে বিদেশেও যাওয়া যেতে পারে। তো সেখানে গিয়ে হয়তো অ্যাকচুয়াল অ্যানালিস্ট হিসাবে কাজ করে বাকি জীবনটা কাটানো যেতে পারে, সেখানেও অসুবিধা নেই। বাট একই সাথে যদি আরো অ্যাম্বিশন হয়, খুব অ্যাম্বিশাস পার্সন যারা থাকে, তারা তখন ওই বাকি 2-4টা আরো 3-4টা পরীক্ষা দিয়ে, কয়েকটা পরীক্ষা দেওয়ার পরে কোয়ালিফাইড অ্যাকচুয়াল হিসাবে কাজ করতে পারে। তো ইন দি মিডল এটা সব ছেড়ে জুড়ি দিয়ে এসে অ্যাকচুয়াল পিছনে লাগাটা খুব যুক্তিসম্মত মনে হবে না। যদি কোনো সময় ঢাকায় পোস্টিং হয়, তখন এই ডিপ্লোমা কোর্সে ইন্ট্রোডিউস করে ওটা একটা সিএ কোয়ালিফিকেশনটা প্রথমে নেওয়া, তারপরে সময় সুযোগ পেলে বাকিটা কমপ্লিট করা। আর যদি বাকিটা কমপ্লিট নাও হয়, সিএ কোয়ালিফিকেশন হলে বাংলাদেশ বা অ্যাব্রড যেখানে হোক না কেন এর একটা ডিমান্ড থাকবেই। অনেক ধন্যবাদ স্যার। মেহেদি, আর কোনো তোমার কোশ্চেন আছে? না স্যার, থ্যাংক ইউ। নাই, ওকে স্যার, অনেক ধন্যবাদ স্যার। আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি, আর কোনো কোশ্চেন আমরা আজকে নিব না। স্যার, আপনি যদি শেষ একদম যাওয়ার আগ দিয়েই যদি আমাদের স্টুডেন্টদের স্পেশাল কোনো মেসেজ দিতে চান, সেই মেসেজটি নিয়েই আমরা হয়তো আজকের প্রোগ্রাম শেষ করব। মেসেজ হলো এই যে যারা স্টুডেন্ট, যারা অনার্স কোর্স করছে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ার যারা করছে, যারা প্রথমে অ্যাকচুয়াল সায়েন্স পড়ছে, এটা রাজশাহী ইউনিভার্সিটি ইন্ট্রোডিউস করছে, ওইটাই যদি ভালোভাবে পড়াশোনা করে, আমার মনে হয় তাদের জন্য অ্যাকচুয়ালি হওয়া বা সিএ কোয়ালিফিকেশন অ্যাচিভ করা
ডিফিকাল্ট হবে না। সো সিএ অথবা এফআইএ, এফসিএ অথবা এআই যাই হোক না কেন, সেটা যদি নাও হয় তাহলে সিএ হলেও কিন্তু অনেক দূর যেতে পারা যাবে এবং ইভেন্চুয়ালি হয়তো অ্যাকচুয়াল হিসাবে তারা করবে কিছু না। একটা জিনিস আমার মাথায় আসছে, হয়তো 2-3 মাস অন্তর অন্তর আমি রাজশাহী গিয়ে ওই ছাত্রছাত্রী যারা ফার্স্ট সেকেন্ড ইয়ারে আছে তাদের সাথে একটু কথা বলে একটু সময় কাটানো যায়, ভবিষ্যতে কি করা যায়, কোনো অসুবিধা আছে কিনা ইত্যাদি। তো এখন তো এই প্যান্ডেমিক সিচুয়েশন এটা সম্ভব না, তো ফিউচারে আমার এই প্ল্যান আছে যে আমি হয়তো 2-3 মাস অন্তর বা 3-4 মাস অন্তর কোনো এক সময় গিয়ে রাজশাহী ইউনিভার্সিটি পরিসংখ্যান বিভাগে যারা অ্যাকচুয়াল প্রফেশনটা যুক্ত হতে চায় তাদের সাথে কথা বলে তাদেরকে একটা নির্দেশন, এটাই আমার মেসেজ তাদের জন্য। অনেক ধন্যবাদ স্যার। আপনার পূর্ণ গাইডলাইন আসলে আমাদের ছাত্রছাত্রীদের সামনে এগিয়ে নিতে অনেকখানি সহযোগিতা করবে। এবং স্যার যে জিনিসটি বললেন যে স্যার হচ্ছে 2-3 মাস পর পর এসে আমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করতে পারেন, এবং স্যার এই কথাটি অনেক আগে থেকে আমাদেরকে বলেছেন যে আমি আসলে স্যারের এই বয়সেও স্যার যে এই সেবাটি দিতে চাচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের জন্য, আমাদের ছাত্রছাত্রীরা যদি একটু আন্তরিক হয় তাহলে আমার মনে হয় তাদের ক্যারিয়ারটাকে অ্যাকচুয়ারি হিসাবে তারা বিল্ড করতে পারে। এবং অ্যাকচুয়ারি ওয়ার্ল্ড ওয়াইড যে প্রেস্টিজিয়াস একটি জব সেটি স্যার উল্লেখ করেছেন, এবং আমার মনে হয় পরিসংখ্যান ডিপার্টমেন্ট থেকে অদূর ভবিষ্যতে আমরা অ্যাকচুয়ারি পাবো, সেই আশাবাদ ব্যক্ত করছি। সেই সাথে ফেসবুক ভিউয়ার্স আপনারা যারা বিভিন্ন রকম ভাবে কমেন্ট করেছেন, স্পেশালি রহমতুল্লাহ ইমন স্যার, আপনি অনেকগুলো কমেন্ট করেছেন। আপনি যেটা বলছেন যে বল স্টেটে অ্যাকচুয়াল সায়েন্সে মাস্টার্স প্রোগ্রাম আছে এবং এটা খুব মানসম্পন্ন। সেই সাথে আরেকটি বলেছেন বল স্টেটে অ্যাকচুয়াল সায়েন্সে ভর্তি হবার পূর্ব শর্ত হলো বিসিএস পর্যায়ে বেসিক স্ট্যাটিস্টিক্স, 3টি ক্যালকুলাস আর লিনিয়ার অ্যালজেব্রা। এটা সবারই আছে, আবেদন করো। জাহাঙ্গীরনগরের অনেক ছেলে মেয়ে এখানে আছে, আমাদের কেন থাকবে না? তো আমার মনে হয় পরিসংখ্যানের ছাত্রছাত্রীদেরকে বলছি তোমরা অ্যাকচুয়াল সায়েন্সে মাস্টার্স প্রোগ্রামের জন্য বল স্টেট ইউনিভার্সিটিতে আবেদন করতে পারো, এবং সেটা আবেদন করলে হয়তো তোমরা কোয়ালিফাই করবা সে বিশ্বাস আমার আছে। বা হচ্ছে আমাদের ডক্টর সরওয়ার্দিন স্যারও সেটা মনে করেন যে পরিসংখ্যানের ছাত্ররা আসলে চাইলে এই জায়গায় যেতে পারে। তো আমার মনে হয় ছাত্র আমাদের যারা স্টুডেন্ট, কারেন্ট স্টুডেন্ট আছে, স্পেশালি যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আছে, তারা এখন থেকে যদি আন্তরিক থাকে, কারণ তারা অ্যাকচুয়াল সায়েন্সের কয়েকটি কোর্স পড়েই তারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে, সুতরাং এই কোর্সটি যদি কমপ্লিট করতে পারে তাহলে তারা ভবিষ্যতে অ্যাকচুয়াল হিসেবে নিজেদেরকে ভাবতেই পারে। তো আমি অনেক ধন্যবাদ জানাতে চাই আজকের এই কিনোট স্পিকার ডক্টর এম সরওয়ার্দিন স্যারকে। স্যার, আপনি আপনার এই অসুস্থতার মধ্যে আপনি পুরোপুরি ফিট নন, তারপরেও প্রায় 1.5 ঘন্টা সময় ধরে আমাদের সাথে কথা বললেন, আমাদের ছাত্রছাত্রীদেরকে গাইডলাইন করলেন। আমরা সবাই আল্লাহর কাছে কায়মান বাক্যে প্রার্থনা করি আপনি যেন দীর্ঘজীবী হন এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, এবং পরিসংখ্যান ডিপার্টমেন্টকে, পরিসংখ্যানের ছাত্রছাত্রীদেরকে আরো বেশি ইন্সপায়ার করতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করে ফেসবুক ভিউয়ার্স আপনারা যারা এই প্রোগ্রামটি এতক্ষণ ধরে দেখলেন, উপভোগ করলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে স্যার আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।